হ্যালো এভরিবডি। আজকে আমাদের 9 নম্বর ক্লাস। 9 নম্বর ক্লাসে ম্যানেজিং সেলসের আন্ডারে আমরা আজকে শিখব সেলস রিসিপ্ট, রিফান্ড রিসিপ্ট, রাইট অফ ইনভয়েস, রিকারিং ইনভয়েস এবং কাস্টমার স্টেটমেন্ট। এই 5টা টপিক আমাদের এই 9 নম্বর ক্লাসের আলোচ্য বিষয়। তার আগে আমরা একটু যদি ওভারভিউ করে আসি, যে আমরা 8 নম্বর ক্লাসে ম্যানেজিং সেলসের আন্ডারে যে প্রথম ক্লাস ছিল, সেখানে আমরা দেখছিলাম রেকর্ডিং ইনভয়েস, রেকর্ডিং এস্টিমেট, কনভার্ট এস্টিমেট টু ইনভয়েস, এরপর ক্রেডিট নোট এবং রিসিভ পেমেন্ট, এই বিষয়গুলো আমরা দেখছিলাম। তারপরে যে বাকি যে অপশনগুলো ছিল প্লাস নিউ আইকনের, এই প্লাস নিউ আইকনে যে কাস্টমারের আন্ডারে বাকি যে বিষয়গুলো ছিল 8 নম্বর ক্লাসের পরের থেকে, সে বিষয়গুলো আজকে আমরা দেখব। ঠিক আছে, এখন প্রথমে একটু বলে নিচ্ছি। দেখেন, সেলস রিসিপ্টটা কি। ঠিক ইনভয়েসটা যদি আপনি পারেন, সেলস রিসিপ্টটা আপনার কাছে কিছু না। তার মানে আপনি ধরে নেন আপনি ইনভয়েসটা প্র্যাকটিস করছেন, তাহলে সেলস রিসিপ্টটা আপনি প্র্যাকটিস করছেন। শুধু বিষয়টা এই যে ইনভয়েস আমরা করি কখন, যখন বাকিতে বিক্রি করা হয়। যে দেখা যাচ্ছে যে 1,000 টাকার প্রোডাক্ট বিক্রি করলাম, আগের দিন যেমন উদাহরণ দিয়েছিলাম, যে 1 টাকা বাকি থাকলো আর 999 টাকা পে হলো, তাও কিন্তু সেটা ইনভয়েস, মানে বাকিতে বিক্রি করলেই সেটা ইনভয়েস। আর যেখানে ওই 1,000 টাকার প্রোডাক্ট বিক্রি করতেছেন আপনি কোনো একজন কাস্টমারকে, সেই 1,000 টাকার 1,000 টাকাই নগদে পাচ্ছেন, 1 টাকাও বাকিতে থাকতেছে না, তখন আমরা করবো সেলস রিসিপ্ট। আপনি ক্যাশে পাইতে পারেন, আপনি ব্যাংকে বা চেকে পাইতে পারেন, আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টটা নিতে পারেন। আপনার পেমেন্ট গেটওয়ে যেটাই হোক, যদি এটা বোঝায় যে এটা ফুললি নগদে বিক্রি করা হয়েছে, তাহলে এটা সেলস রিসিপ্ট। এখানে বেশি কথা বলার প্রয়োজন নাই, যে পুরোটা নগদে যখন বিক্রি করা হবে তখন সেলস রিসিপ্ট, আর যখন বাকিতে বিক্রি করা হবে তখন ইনভয়েস। একটা আর একটা বিপরীত, মানে বিষয়বস্তু সেম, যে দুটোই বিক্রি, একটা নগদে একটা বাকিতে। শুধুমাত্র নগদে আর বাকিতে হওয়ার জন্য একটার নাম সেলস রিসিপ্ট, একটার নাম ইনভয়েস। ওকে, এছাড়া আর কিছু না। আর রিফান্ড রিসিপ্ট কি? ওই যেটা ক্রেডিট নোট করছি আমরা তার বিপরীত, যে ইনভয়েস করলে, বাকিতে বিক্রি করলে, সেইটার আলোকে যদি কোনো প্রোডাক্ট ফেরত আসে, আমি কাস্টমারের কাছে বিক্রি করছি, সে আমাকে টাকা পে করার আগে সে প্রোডাক্টটা ফেরত পাঠিয়েছে, সেটা আমরা ক্রেডিট নোটের মাধ্যমে অ্যাডজাস্টমেন্ট করি, যে আমার প্রতিষ্ঠানে প্রোডাক্টটা ফেরত আসছে, এটা ক্রেডিট নোটের মাধ্যমে আমি রেকর্ড করে নিচ্ছি। এই একটা ব্যাপার। আর রিফান্ড রিসিপ্ট কি? আমি নগদে বিক্রি করছি, অর্থাৎ সেলস রিসিপ্ট করছি, সেই আলোকে যদি নগদে বিক্রি করার পর, অর্থাৎ টাকা তো পেয়ে গেছি, টাকা পাওয়ার পর যদি আমি আমার কাস্টমারের কাছ থেকে প্রোডাক্ট ব্যাক পাই, সেটা রিফান্ড রিসিপ্ট। মানে ক্রেডিট নোটের অপোজিট, শুধু ক্রেডিট নোট হয় বাকিতে বিক্রি করলে যে প্রোডাক্ট ফেরত আসে, সেটার ক্ষেত্রে ক্রেডিট নোটে আমরা রেকর্ড করি। আর রিফান্ড রিসিপ্টটা হবে নগদে বিক্রি করছি, টাকা পেয়ে গেছি, তারপরে প্রোডাক্ট ফেরত আসছে, সেটা রিফান্ড রিসিপ্ট। এই দুটো বিষয়ে আশা করি বুঝতে কারোর অসুবিধা হওয়ার কথা না। মানে পুরো টার্মটা একটা নগদে একটা বাকিতে। ইনভয়েস এর সাথে ক্রেডিট নোট, এটা হবে বাকির ক্ষেত্রে। আর সেলস রিসিপ্ট এর সাথে রিফান্ড রিসিপ্ট, এটা হবে নগদের ক্ষেত্রে। ওকে, চলো আমরা প্র্যাকটিস শুরু করি। এই যে এস্টিমেট, ইনভয়েস, সেলস রিসিপ্ট, এই যে যে নোটপ্যাড, সরি, এক্সেল ফাইলটা দেওয়া হয়েছিল, আপনাদের 9 নম্বর ক্লাসের ডাটাবেজেও সেম ফাইলটা পাবেন। এটা ওপেন করবেন। দেখেন, এখানে প্রথমে আমরা কয়েকটা কাজ করছিলাম, এস্টিমেট করছিলাম, ইনভয়েস অন করছিলাম, সেলস রিসিপ্ট, সরি, এস্টিমেট এবং ইনভয়েস করছিলাম, এরপর আর করি নাই। এখান থেকে আরো কি কি করছিলাম, রিটার্ন, অর্থাৎ ক্রেডিট নোটের মাধ্যমে যেটা রেকর্ড করছিলাম সেটা এখানে রিটার্নটা রেকর্ড করা হয়েছিল। এরপরে রিসিপ্ট পেমেন্ট করছিলাম। দেখেন, সেলস রিসিপ্ট আর রিসিপ্ট পেমেন্ট কিন্তু এক জিনিস না। বাকিতে বিক্রি করা হয়েছে, তাহলে কি হবে, ইনভয়েস। এই যে ইনভয়েসে আমরা রেকর্ড করতেছি, বাকিতে বিক্রিটা রেকর্ড করতেছি, এই যে বাকিতে বিক্রির টাকা যখন উঠাতে হবে আমাদের, আমি পাইতে যাচ্ছি যে টাকাটা, এটা টাকাটা যখন আমি কাস্টমারের কাছ থেকে, কাস্টমার আমাকে পে করতেছে, তখন ওই টাকাটা অ্যাকসেপ্ট করার জন্য আমি কি করতেছি, রিসিপ্ট পেমেন্ট করতেছি। আর সেলস রিসিপ্ট কি? নগদে বিক্রি করার সময় ইনভয়েসের অল্টারনেটিভ হিসেবে আমরা সেলস রিসিপ্টকে রেকর্ড করতেছি। ওকে, এই জন্য অনেকের কিন্তু, ভালো ভালো লোকেরও কিন্তু এটা তালগোল পাকায় যায় বা গোলায় যায় ব্যাপারটা, যে রিসিপ্ট পেমেন্ট, সেলস রিসিপ্ট কোনটা কি। অনেক ক্ষেত্রে নগদে বিক্রিকে রিসিপ্ট পেমেন্ট বলে ফেলে অনেকে, কিন্তু বিষয়টা কিন্তু তা না। সেলস রিসিপ্ট, সহজ কথা, সেলস কথাটা উল্লেখ আছে। ওকে, সেটা আমরা একটু মনোযোগ দিয়ে দেখবো, কারণ ভালো ভালো মানুষেরই মোটামুটি প্র্যাকটিস করতে গেলে অনেক ক্ষেত্রে মানে একটাকে আর একটা মনে করে ফেলে বা হয়ে যায়, আপনাদেরও হয়তো হতে পারে, কিন্তু সেটা বুঝতে হবে। তো চলেন আমরা প্রথমে যাব সেলস রিসিপ্ট ওয়ান। এখানে কিছু ডাটা দেওয়া আছে, 5টা প্রোডাক্ট দেওয়া আছে, এবং এখানে দেখেন অল্প কথা, এই যে 5টা প্রোডাক্ট দেওয়া আছে, ইনভয়েস ডেট বা সেলস রিসিপ্ট ডেট, কোয়ান্টিটি, প্রোডাক্ট, সার্ভিস, ট্যাক্স কত পার্সেন্ট কি। এরপরে নিচের ইনফরমেশন দ্বারা দেখেন ছোট্ট, রিসিপ্ট বাই চেক, কোন কোন ব্যাংকের চেক, ব্যাংক অফ ইংল্যান্ড।
কোন কোন ধরনের অ্যাকাউন্ট, এটা চেকিং অ্যাকাউন্ট। ওকে, এতটুকু, আর কোনো কিছু নাই। এখানে এমন বলা থাকে না সেলস রিসিপ্টে, এমন বলা থাকবে না যে 50% পেয়েছি, 60% পেয়েছি, কারণ এখানে পুরোটাই নগদে। সেলস রিসিভ করবো তখনই যখন পুরোটা নগদে বোঝাবে। ঠিক আছে, সেটা চেকে হতে পারে, আমার ক্রেডিট কার্ডে হতে পারে, ক্যাশে পেতে পারি, যে কোনো ভাবে আমি রিসিভ করতে পারি। তো চলেন আমরা এটা রেকর্ড করব। প্লাস নিউ আইকনে এখান থেকে আমরা করতে পারি, প্লাস নিউ আইকন থেকে এখান থেকে সেলস রিসিপ্ট এখান থেকে করতে পারি। আর এটা বাদে সেলস সেলস সেন্টারে এসে অল সেলসে আসতে পারি। অল সেলসে এসে সেখান থেকে নিউ ট্রানজেকশন এখানে এসে এই যে দেখেন এখানে সেলস রিসিপ্ট আছে, এখান থেকে আমরা করতে পারি। দুটোই সেম ব্যাপার, মানে ওইখানে প্লাস নিউ আইকনে যা যা দেখা যাচ্ছে এখানে, এখানে কিন্তু সবগুলোই আছে। সেলস সেন্টারে অল সেলসের আওতায় এসে নিউ ট্রানজেকশন এখানে এসে কিন্তু সব বিষয়গুলো কিন্তু এখানে আছে। ওকে, আরো বেশি আছে দুই একটা। এই যে টাইম অ্যাক্টিভিটি, দেখেন এখানে টাইম কোথায় আছে, এই যে সিঙ্গেল টাইম অ্যাক্টিভিটি, উইকলি টাইম শিট, এগুলো আছে টিমের আন্ডারে। আর এখানে কিন্তু অল সেলসের ভিতরে এখানে টাইম অ্যাক্টিভিটিও কিন্তু এখানে আছে। ওকে, তো চলেন আমরা এখন রেকর্ড করব প্লাস নিউ আইকন থেকে সেলস রিসিপ্ট। এখানে আমাদের কাস্টমারের নামটা আগে কপি করে নিব, গায়ত্রীকে নিই, ওনাকে কপি করে নিলাম। আর ইনভয়েস ডেট বা সেলস রিসিপ্ট ডেট যেটাই বলেন, এখানে ইনভয়েস লেখা আছে আর কি। যাই হোক, 26 ডিসেম্বর 2022, 26 ডিসেম্বর 2022। আগে কাস্টমার নেমটা পেস্ট করে দেখবো যে উনি আমার অ্যাড আছে কিনা। যেহেতু পেস্ট করার পর পর ওনার নাম চলে আসছে, কাস্টমার লেখা আছে পাশে, আমি দেখলাম যে উনি আগে অ্যাড করা আছে। যদি অ্যাড না করা থাকতো তাহলে অ্যাড নিউতে যে আমার অ্যাড করতে হতো। সবাই যে অ্যাড করা থাকবে তাদের সাথে এই যে সেলস রিসিভ বা ইনভয়েস হবে তা কিন্তু না। নিত্য নতুন যারা ডাটাবেজে নাই, নতুন নতুন কাস্টমারদের সাথে যখন ট্রানজাকশন হবে, সেগুলো যখন বায়ার আপনাকে দিবে, তখন কিন্তু সবাই অ্যাড নিউতে যে সিঙ্গেল সিঙ্গেল অ্যাড করতে হবে। যার কারণে আপনাকে ম্যানুয়ালি কিভাবে কাস্টমার বা সাপ্লায়ার অ্যাড করবেন শেখানো হয়েছে, ম্যানুয়ালি এবং ইম্পোর্ট দুটোই। ওকে, তাহলে গায়ত্রী কিনি এটাকে ক্লিক করলাম। ক্লিক করলে ওনার ইনফরমেশন গুলো, ইমেইল, বিলিং অ্যাড্রেস সব চলে আসবে। শুধু এখানে ডেটটা আসবে, আবার একটু দেখে নেই। 26 ডিসেম্বর 2022, 26 ডিসেম্বর 2022, ডিসেম্বর 26। ওকে, দিলাম। দেওয়ার পরে এখন আসবে আমার প্রোডাক্ট বা সার্ভিস কি কি আছে। দেখেন এখানে আমরা যে সবকিছু প্রোডাক্ট নিয়ে প্র্যাকটিস করছি তা কিন্তু না, এখন কিন্তু সব সার্ভিস চলে আসছে। এখন সার্ভিস, তার মানে আপনারা বলতে পারেন যে প্রোডাক্ট দিয়ে দেখাচ্ছেন, সার্ভিস দিয়ে তো দেখাচ্ছেন না, তাই না? চলেন আমি সে সার্ভিস নিয়ে আসছি, মেডিকেল সোশ্যাল সার্ভিসেস। এখানে কোয়ান্টিটি 5, ট্যাক্স 10%। এখানে আগে পেস্ট করব মেডিকেল সোশ্যাল সার্ভিসকে, এখানে পেস্ট করব। আমরা যেহেতু অ্যাড করছিলাম বাল্ক আকারে, তাহলে এখানে ক্লিক করে দিলে এটা ডেসক্রিপশন বা সবকিছু রেট টেট সব চলে আসবে। এখন কোয়ান্টিটি কত, 5, 5 দিলে এখানে সেই অ্যামাউন্টটা চলে আসবে। এবারে ভ্যাট দিব কত, 10%, 10% ট্যাক্স। ওকে, দিলাম 5। এরপরে কেয়ার ফ্রম হোম হেলথ এইড, ঠিক আছে, এটা কপি করলাম। দ্বিতীয়টা কেয়ার ফ্রম হোম হেলথ এইড, এটা হচ্ছে কোয়ান্টিটি 2, ট্যাক্স 0, 0 রেটেড ট্যাক্স। এটা পেস্ট করলাম। পেস্ট করে দেখি এটা ডাটাবেজে আছে কিনা। এটা ডাটাবেজে আছে কিনা আমার একটু দেখতে হবে, আবার একটু পেস্ট করি। এই যে কেয়ার ফ্রম হোম হেলথ এইড, এটা আছে ডাটাবেজে। আমি সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিয়ে কোয়ান্টিটি 2, ট্যাক্স 0, 0 রেটেড, অর্থাৎ এই নো ভ্যাট দিলাম না, আমরা দিব 0 রেটেড ট্যাক্স, আমরা যেহেতু অ্যাড করছি। ঠিক আছে, তাহলে এই দ্বিতীয় নাম্বারটাও কিন্তু আমাদের হয়ে গেল। ওকে, এবার আসি হোম মেকার অর বেসিক অ্যাসিস্ট্যান্ট কেয়ার। ওকে, এটা কপি করলাম। কোয়ান্টিটি 3, 10% ট্যাক্স। এখানে 3 নম্বরে ক্লিক করে পেস্ট করব, দেখবো যেটা অ্যাড আছে কিনা। না থাকলে আমাদের অ্যাড নিউতে যে অ্যাড করতে হবে, যেহেতু এটা অ্যাড আছে, হোম মেকার অর বেসিক এই যে আছে। কোয়ান্টিটি এটা মেবি 3 এবং ট্যাক্স দেওয়া আছে 10%। ওকে, দিলাম কোয়ান্টিটি 3, ট্যাক্স 10%। ওকে, এবার আছে কম্পেনিয়নশিপ, কোয়ান্টিটি 4, ট্যাক্স 15%। কম্পেনিয়নশিপ, কম্পেনিয়নশিপ আছে কিনা, হ্যাঁ আছে, কোয়ান্টিটি 4। দেখেন এইবার দেখতে পারতেছেন যে আমার যদি ডাটাবেজে কোনো কিছু অ্যাড করা থাকে, তাহলে সেইটা প্র্যাকটিস করতে কি মজা। তার মানে সিলেক্ট করে দিলে জাস্ট এখানে পেস্ট করছি সার্ভিসটা, এখান থেকে সিলেক্ট করে দেওয়া হয়েছে, কোয়ান্টিটি কত এটা দেওয়া হয়েছে, আর ট্যাক্সটা দেওয়া হয়েছে। আমার ডাটাবেজে সব আছে, মানে কি আমার কাজ কিন্তু সহজ। ঠিক আছে,
তাহলে এখানে ট্যাক্স ছিল 15%, অর্থাৎ স্ট্যান্ডার্ড রেটের ট্যাক্স 15%। ওকে, কম্পানিয়নশিপ কোয়ান্টিটি 4, 15% ট্যাক্স। এরপর আছে ভলেন্টিয়ার কেয়ার, কপি করলাম, কোয়ান্টিটি 2, ট্যাক্স 10%। ভলেন্টিয়ার কেয়ার সিলেক্ট করলাম, কোয়ান্টিটি আবার একটু দেখি, কোয়ান্টিটি 2, ট্যাক্স 10%। কোয়ান্টিটি 2, ট্যাক্স কত, 10%। ওকে, লাস্টটা ডিলিট করে দিতে পারতেছি, বা না করলেও সমস্যা নেই। আমরা কিন্তু সব অ্যাড করে ফেললাম। ঠিক আছে, এবার কি হবে, মেইন যে বিষয় এখানে ডেটটা, সেলস রিসিভ ডেট এবং পেমেন্ট মেথড। এখানে দেখবো যে আমার সব যখন দেওয়া হয়েছে, প্রোডাক্ট বা সার্ভিস যাই থাকুক, এখানে ডেটটা আমি দিয়েছি কিনা আবার ক্রস চেক করব। কাস্টমার তো আগে দিয়েছি, ডেটটা ঠিক মতো দিয়েছি কিনা, 22 ডিসেম্বর 2022, সরি 12 ডিসেম্বর 2022, সরি 26 ডিসেম্বর, 22 ডিসেম্বর না, 26 ডিসেম্বর 2022, আচ্ছা ঠিক আছে। এরপরে রিসিভ বাই, এই জিনিসটা এরপরে দেখবো, প্রোডাক্ট যখন অ্যাড করবো তারপরে পেমেন্ট গেটওয়ে কি সেটা দেখবো। এখানে বলা আছে রিসিভ বাই চেক, তাহলে পেমেন্ট মেথড চেক, কোন কোন ব্যাংকের চেক, চেক মানে তো কোনো ব্যাংকের চেক, তারপর কোন ব্যাংকের চেক, আমাকে এখানে দুটো ব্যাংক অ্যাড করা ছিল, একটা ছিল ব্যাংক অফ ইংল্যান্ড, একটা মেট্রো ব্যাংক, এর ভিতরে কোন ব্যাংকটা। তাহলে এখানে যদি ইনফরমেশন দেওয়া থাকে তাহলে তো আপনার দিতে সুবিধা হবে। আর যদি কখনো কোনো বায়ার শুধু চেক দেয় অথচ ব্যাংক ডিটেলস না দেয়, যদি একটা ব্যাংক অ্যাড করা থাকে ডাটাবেজে, তাহলে আপনাকে চেক বলে দিলে ব্যাংকের নাম না বললেও আপনি বুঝতে পারবেন যে ডিফল্টে একটা ব্যাংকই আছে। কিন্তু যদি দুই বা ততোধিক ব্যাংক থাকে, তাতে যদি বায়ার শুধু চেক লিখে দেয়, তাহলে কিন্তু বায়ারকে আপনার আস্ক করে যে এটা কোন ব্যাংক, চেকটা কোন ব্যাংকের, এটা আপনার আস্ক করতে হবে। প্রয়োজন বোধে তার সাথে কমিউনিকেশন রাখতে হবে প্রতিনিয়ত। ঠিক আছে, তাহলে চেক, ব্যাংক অফ ইংল্যান্ড চেকিং অ্যাকাউন্ট। এইখানে আসবো, এবার পেমেন্ট মেথড কি হবে, ওখানে প্রথমে দেওয়া আছে চেক, চেক দিলাম। রেফারেন্স নাম্বার কোনটা, যদি কোনো চেকের নাম্বার থাকে, চেক নাম্বার, অনেক ক্ষেত্রে দেখবেন সিএ এরপরে কিছু নাম্বার, কিছু অ্যালফাবেট সংমিশ্রণে একটা চেক নাম্বার থাকে। ঠিক আছে, আপনার যদি দেয় তাহলে রেফারেন্স নাম্বারটা, চেক নাম্বারটা রেফারেন্স নাম্বার এখানে দেবেন, আর যদি চেক নাম্বার না দেয় তাহলে রেফারেন্স নাম্বারে কিছু দেওয়ার দরকার নেই। এবার ডিপোজিটেড টু কোথায়, আমরা এখানে ধরেন প্রথমে যেহেতু ব্যাংক অফ ইংল্যান্ড অ্যাড করা আছে, আবার মেট্রো ব্যাংকও আছে, এখন আমার কোনটা, আমার এই ব্যাংক অফ ইংল্যান্ড, এটা আমি চুজ করে দিলাম আরেকবার। যদি আপনার এখানে উল্টাপাল্টা কোনো একটা কিছু আসে, তাহলে আপনি ব্যাংক অফ ইংল্যান্ড চেক, চেকিং, এটা ক্লিক করে দিবেন, দিয়ে এসে ক্রস চেক করবেন যে চেক ব্যাংক অফ ইংল্যান্ড চেকিং। ওকে, আমাদের সবকিছু ঠিকঠাক আছে। তাহলে এবার আমরা কি করব, এখানে দেখেন, এখানে ডিসকাউন্ট বা অন্য আদার যদি কোনো কিছু দেওয়া থাকতো তা আমরা দিতাম, কিন্তু যেহেতু নাই, এ দেখেন এখন দেখেন ব্যালেন্স ডিউ 0, তার মানে সেলস রিসিভ বলতে বোঝাচ্ছে এটা পূর্ণাঙ্গভাবে আমি নগদে পেয়েছি। সে চেক, চেকে হোক, কার্ডে হোক, বা ক্যাশে হোক, যে মেথডে হোক, মানে টোটাল নগদ বোঝাবে, টার্মটা নগদ বোঝাবে। ঠিক আছে, আর ইনভয়েসে কিন্তু এখানে লেখা থাকতো যে ব্যালেন্স ডিউ, পুরো টাকাটা এখানে ডিউ লেখা থাকতো, বা যদি কোনোটা ডিপোজিট করতো, কোনো টাকা ধরেন 1,000 টাকার 500 টাকা ডিপোজিট করা হয়েছে, তাহলে ডিপোজিট করলে বাকি ব্যালেন্স 500 টাকা ডিউ থাকতো। ঠিক আছে, এই জন্য বুঝতে হবে যে সেলস রিসিপ্টের আমি করতেছি, শুধু করেই যাবো না ডাটাবেস দিয়ে, একটু দেখবো ইম্প্যাক্টটা কোথায় কি পড়তেছে। ওকে, তা ব্যালেন্স এখানে 0, 0, ব্যালেন্স ডিউ। ঠিক আছে, তাহলে আমরা এখানে সেভ অ্যান্ড সেন্ড না করে এখানে ড্রপ ডাউনে ক্লিক করবো। এ দেখেন সেভ অ্যান্ড সেন্ডটা কখন আসে, যখন কিছু প্রথম যখন আপনি নতুন করতেছেন তখন সেভ অ্যান্ড সেন্ড আসবে, দেখবেন দ্বিতীয়বার একই জিনিস করতে গেলে সেভ অ্যান্ড সেন্ড আসবে না। তো যেহেতু সেভ অ্যান্ড সেন্ড এটা আসতেছে, আমরা এই যে ড্রপ ডাউনে ক্লিক করবো, করলে সেভ অ্যান্ড নিউ আছে, সেভ অ্যান্ড ক্লোজ আছে, আমরা সেভ অ্যান্ড ক্লোজকে ক্লিক করে দিব। ওকে, তাহলে আমার সেলস রিসিপ্ট এখন কিন্তু হয়ে গেল, সেলস রিসিপ্ট 1005। আমি এখন ডাটাবেজে গেলে আমি সেলস রিসিপ্ট, এই যে অল সেলসে এসে লাস্ট 12 মান্থের জায়গায় অল ডেট দিলে আমি দেখতে পারবো সেলস রিসিপ্ট 1005। দেখেন সেলস রিসিপ্ট 1005, এই যে গায়ত্রী কিনি সেলস রিসিপ্ট নাম দেখা যাবে। ঠিক আছে, সেলস রিসিপ্ট 1005, এটা পেইড, দেখেন সাথে সাথে স্ট্যাটাসটা পেইড। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম। এখন আসি রিফান্ড রিসিপ্ট। রিফান্ড রিসিপ্টটা কি, যেহেতু বলছি আগে, এখন আর নতুন করে বলার দরকার নেই, ক্রেডিট নোট যা রিফান্ড রিসিপ্ট তাই, শুধু ক্রেডিট নোট হবে আমি যদি ইনভয়েস করি, রেকর্ড করি যে যদি কোনো কাস্টমার আমার কাছ থেকে বাকিতে প্রোডাক্ট কিনছে, সেই টাকা পে করার আগে, যে প্রোডাক্ট যে কিনছে বাকিতে, সেই বাকি টাকা পে করার আগে যদি কোনো প্রোডাক্ট আমার কাছে ফেরত আসে, তাহলে কিন্তু আমি ক্রেডিট নোট দিয়ে সেটা অ্যাডজাস্ট করব যে আমি ওই প্রোডাক্টটা ফেরত পেয়েছি। এটা ক্রেডিট নোট ইস্যু করে আমি এটা অ্যাডজাস্টমেন্ট করবো আমার প্রতিষ্ঠানে। ঠিক এখানে সেলস রিসিপ্ট মানে কি, আমি নগদে বিক্রি করছি, তাহলে নগদে বিক্রি করার পর আমার কি করতে হবে, নগদে বিক্রি করার পর যদি আমি কোনো প্রোডাক্ট ফেরত আসে আমার কাছে কাস্টমারের থেকে, তাহলে সেটা আমি রিফান্ড রিসিপ্টের মাধ্যমে আমরা রেকর্ড করব। ঠিক আছে, আচ্ছা রিসিপ্ট দেখলে বুঝতে পারবেন, রিসিপ্ট
রিসিভ না, রিসিপ্ট, আর ওখানে হচ্ছে রিসিভ পেমেন্ট, ঠিক আছে? এই দুটো যেন গোলায় না যায়। তাহলে আমরা রিফান্ড রিসিভ করার জন্য কি করতে হবে আমার? চলেন ডাটাবেজে, আমরা তো সার্ভিস প্রোভাইড করছি, সার্ভিস কি ফেরত আনা যায়? বা সার্ভিস কি ফেরত দিতে পারে? না, সার্ভিস তো ফেরত দেওয়ার মতো আইটেম না। তাহলে কি করতে হবে আমাদের? আমাদের এই যে সেলস রিসিপ্ট টু, এটা নতুন করে আর একটা সেলস রিসিপ্ট আমরা রেকর্ড করব। কারণ কি, আমরা যেটা করছি সেলস রিসিপ্ট, সেটা কিন্তু সার্ভিস নিয়ে, শুধু আপনাদের বোঝার সুবিধার্থে যে একটা প্রোডাক্ট দিয়ে একটা সার্ভিস দিয়ে বোঝালাম। আপনি বলতে পারবেন যে না, সার্ভিস দিয়েও প্র্যাকটিস করানো হয়েছে, আরো অনেক কিছু সার্ভিস দিয়ে আমরা প্র্যাকটিস করব। সেক্ষেত্রে সেলস রিসিপ্ট করতে গেলে আমাদের তো প্রোডাক্ট ফেরত দিতে পারবো আমরা, ঠিক আছে? সেলস রিসিপ্ট করব, সেটা থেকে আমরা রিফান্ড করব, রিফান্ড রিসিপ্ট। তা সেক্ষেত্রে তো আমাদের প্রোডাক্ট দিয়ে একটা সেলস রিসিপ্ট করা লাগবে, না হলে তো আমরা ফেরত আমাদেরকেও পাঠাতে পারবে না, সার্ভিস তো ফেরত পাঠানো যায় না। তাহলে আমরা নতুন আর একজনের কাস্টমারকে এখান থেকে কপি করলাম, এই যে সেলস রিসিপ্ট টু দিয়ে ব্র্যাকেটে আছে রিফান্ড, এটা হচ্ছে রিফান্ড রিসিপ্ট। তার মানে আগে হচ্ছে আপনি সেলস রিসিপ্ট কেবল যেমন একটা রেকর্ড করলাম, সেরকম আরেকটা সেলস রিসিপ্ট রেকর্ড করবেন, ওটা ছিল সার্ভিস দিয়ে, এটা হবে প্রোডাক্ট দিয়ে। তাহলে প্রোডাক্ট দিয়ে হলে আমরা এখান থেকে একটা ফেরত দেখাতে পারবো, অর্থাৎ রিটার্ন রিসিপ্টটা দেখাতে পারবো। তাহলে আমাদের আরো একটা সেলস রিসিপ্ট করে নেওয়া লাগবে, এটা প্রোডাক্ট দিয়ে। তাহলে এটা কপি করলাম, কাস্টমারের নেমটা কপি করে প্লাস নিউ আইকনে গেলাম, আবার চলে যাব সেলস রিসিপ্টে। ওকে, এখানে পেস্ট করলাম কাস্টমারের নাম আইভি হু, ডাটাবেজে অ্যাড করা আছে, কপি সিলেক্ট করে দিলাম। এবার ডেটটা দিব, ডেটটা কত? 5 ডিসেম্বর 2022, ডিসেম্বর 5 2022, ডিসেম্বর 5 2022। ওকে, এরপরে আছে কি, পেমেন্ট মেথড পরে দিচ্ছি, আগে হচ্ছে আমরা একটু সার্ভিস, সরি, প্রোডাক্টটা রেকর্ড করে নিই। সার্জিক্যাল ইকুইপমেন্ট কোয়ান্টিটি 3, ট্যাক্স 10%। পেস্ট, কপি করে নিয়ে আসলাম, এটা পেস্ট করি। সার্জিক্যাল ইকুইপমেন্ট কোয়ান্টিটি 3, ট্যাক্স মেবি 10%। ওকে, আবার দেখি, সার্জিক্যাল ইকুইপমেন্ট কোয়ান্টিটি 3, ট্যাক্স 10%। দেখেন ম্যানুয়ালি যখন কাজ করবেন তখন বারবার কিন্তু ক্রস চেক করে নেবেন। এরপর আছে ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট কোয়ান্টিটি 7, ট্যাক্স 10%। দিলাম পেস্ট করে, ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট কোয়ান্টিটি 7, ট্যাক্স মেবি 10%, 10%। ওকে, এবার আসি রিসিভ বাই চেক, ব্যাংক অফ ইংল্যান্ড চেকিং। প্রথমে আছে মেথড কি, পেমেন্ট মেথড চেক। তাহলে এখানে এসে দিব, পেমেন্ট মেথডে এসে চেক দিব, আগে সিলেক্ট করে দিলাম ডিপোজিটেড কোথায়, ব্যাংক অফ ইংল্যান্ড চেকিং। ওকে, সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিলে কি হচ্ছে, আমার কিন্তু এখান থেকে টেক্সট শেষ হয়ে যাচ্ছে, ডেট ঠিক দিয়েছি কিনা আবার ক্রস চেক করব, বা যাবতীয় সবকিছু চেক করব। যেহেতু সব ঠিক আছে, তাহলে আমাদের এখানে আর করণীয় কিছু নাই, আমি সেভ অ্যান্ড ক্লোজ করে দিলাম। আমার কিন্তু একটা রিসিপ্ট, মানে সরি, সেলস রিসিপ্ট আর একটা তৈরি, মানে করা হয়ে গেল। এখন আমাদের কি করণীয়, এই সেলস রিসিপ্টটি 1006 নাম্বার, যেটা এই যে এখানে 1005 আছে, আর একটা 1006, এই যে আইভি হু, এনাকে যে প্রোডাক্ট বিক্রি করছি, খেয়াল করেন উনি নগদে পে করছে, চেকে পে করছে, ব্যাংক অফ ইংল্যান্ডে আমরা রিসিভ করছি চেকটা। এখন দেখা যাচ্ছে যে 5 ডিসেম্বর 2022 তারিখে এই দুটো প্রোডাক্ট তার কাছে বিক্রি করা ছিল, যার ট্যাক্স ছিল 10% এবং কোয়ান্টিটি 3 এবং 7। এই দুটো প্রোডাক্টের ভিতরে ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট ছিল 7টা এবং ট্যাক্স 10%। এখন উনি কি করছে, 5 তারিখে প্রোডাক্ট কিনছে, 20 তারিখে, ডিসেম্বরের 20 তারিখে ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট কোনো প্রবলেম আছে, দুইটা হয় ভাঙা বা ফাটা বা যে কোনো কিছু, কোনো প্রবলেম আছে, যার কারণে দুটো উনি ব্যাক পাঠিয়েছে, ব্যাক পাঠিয়েছে। এখন এটা যদি 10% এখানে লিখে নাও দিত, তাও কিন্তু আমার 10% উল্লেখ করে দিতে হতো। কারণ আমি যখন কোনো একটা ট্রানজাকশনের আলোকে আরেকটা ট্রানজাকশন রেকর্ড করব, যেটা আরেকটার সাথে অ্যাডজাস্ট, মানে সরি, এই কানেক্টেড বা লিঙ্ক আপ করা আছে, তাহলে আমি কিন্তু সেটা চেক করে নিব, দুটোই ক্রস চেক করে তারপর কিন্তু আমি পরবর্তী স্টেপে যাব। ওকে, চলেন, আমাদের 20 ডিসেম্বর 2022 ডায়াগনস্টিক এন্ড টেস্টিং ইকুইপমেন্ট কোয়ান্টিটি দুইটা আমরা ব্যাক পেয়েছি, আমাদের অ্যাড্রেসে রিটার্ন করা হয়েছে। তো সেটা আমরা রিটার্নটা আমাদের প্রতিষ্ঠানের ডাটাবেজে অ্যাডজাস্ট করার জন্য কিভাবে রেকর্ড করবো সেটা একটু দেখবো। তাহলে ডেটটা দিলাম 20 ডিসেম্বর 2022। এখন দেখেন আমি কি করতেছি, প্লাস নিউ আইকন থেকে আমি এখানে যাচ্ছি, রিফান্ড রিসিপ্ট। ওকে, সেলস রিসিপ্টের আলোকে নগদে বিক্রি করা হয়েছিল, সেখান থেকে যে নগদে বিক্রিকৃত পণ্য ফেরত আসলে সেটা অ্যাডজাস্ট করার জন্য আমরা রিফান্ড রিসিপ্টটা করবো, ঠিক আছে? এবার এখানে কাস্টমার কে ছিল, আমরা কাস্টমারকে একটু কপি করে নিয়ে আসি আবার, আইভি ও। ওকে, এখানে এসে পেস্ট করব আইভি ও, এই যে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিলে ডেটটা কত, এই ডেটটা হবে, কেনা হয়েছিল 5 ডিসেম্বর 2022। এখন ব্যাক পাঠাচ্ছে আমাদের 20 ডিসেম্বর,
20 ডিসেম্বর 2022। ওকে, আমরা ওই ডেটটা দিলাম। দেওয়ার পরে এখানে কি আছে, প্রোডাক্ট কি আছে, ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট, এটাকে কপি করলাম। কোয়ান্টিটি 2, ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট, এটাকে সিলেক্ট করে দিলাম। কোয়ান্টিটি 2। এখন দেখেন এখানে যে ট্যাক্সের ব্যাপারটা, এখানে যদি কোয়ান্টিটি 2 তো দিয়েছি এবং 10% ট্যাক্স যেটা, এটা যদি বলা নাও থাকতো তাও কিন্তু আমার খুঁজে বের করতে হতো যে এই 20 তারিখে রিটার্ন আমার এসেছে। এটা আমি যে এখন অ্যাডজাস্ট করতে বসছি কত তারিখের সেলস রিসিপ্টের আলোকে এটা আমি রেকর্ড করতেছি, তখন খুঁজতে হতো আগে তারিখটা। 5 তারিখ, কোন কাস্টমার, আইভি হু, কোন প্রোডাক্ট, ডায়াগনস্টিক টেস্টিং ইকুইপমেন্ট, কোয়ান্টিটি কয়টা ছিল, 7টা, ব্যাকার্সে কয়টা, 2টা, ট্যাক্স কত ছিল বা ছিল কিনা, 10%, ডিসকাউন্ট ছিল কিনা চেক করতে হয়েছে। ঠিক আছে, সব ডিটেল চেক করে এখানে যদি ট্যাক্স না দেওয়া থাকতো তাও কিন্তু আমার এখান থেকে এনে দিতে হতো। ওকে, এই জন্য একটু মেমোরাইজ করে রাখতে হবে। ওকে, বা চেক করতে হবে, মোট কথা ক্রস চেক করতে হবে। এই যে আচ্ছা, ট্যাক্স 10% দিয়ে দিলাম। এখন কি করতেছি, আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। এখন দেখেন এখানে এসে কিন্তু অন্য কোনো ইনফরমেশন আপনাকে দেওয়া নাই যে আপনি, খেয়াল করেন, আপনি নগদে প্রোডাক্ট বিক্রি করছিলেন, সেই টাকা আপনি রিসিভ করেও ফেলছেন। তার 10-15 দিন পর আপনাকে আপনার কাস্টমার সেটা ব্যাক পাঠিয়েছে, প্রোডাক্টটা রিটার্ন করছে। এখন প্রোডাক্ট রিটার্ন করছে, আপনি যখন আপনার প্রতিষ্ঠানে রেকর্ড করবেন, তা বিক্রি করছিলেন নগদে, তাহলে তাকে টাকা ফেরত ব্যাক দেবেন না? সে তো প্রোডাক্ট আপনাকে রিটার্ন করে দিয়েছে, তা আপনার টাকাটাও তাকে তাকে রিটার্ন করতে হবে। এখন কিসে রিটার্ন করবেন টাকাটা? কেন, আপনাকে যেভাবে সে পে করছিল আপনি সেভাবে, এখানে যদি কোনো ইনফরমেশন না দেওয়া থাকে তাহলে বুঝে নিতে হবে যে আমি চেকে রিসিভ করছিলাম ব্যাংক অফ ইংল্যান্ডে, চেকিং অ্যাকাউন্টে আমি রিসিভ করছিলাম। যদি কোনো ইনফরমেশন আলাদা দেওয়া থাকে যে না, এখন ওনাকে অমুক ব্যাংকে দিতে হবে বা এই ক্রেডিট কার্ডের দিতে হবে বা সাপোজ অন্য কোনো কিছু দিতে বা ক্যাশে দিতে হবে, তাহলে তো ইনফরমেশন থাকতো। যদি কোনো ইনফরমেশন না দেওয়া থাকে, এটা মনে রাখবেন, এটা অ্যানালিটিক্যাল একটা বিষয়, যে আমার যদি কোনো ইনফরমেশন এখানে পেমেন্ট গেটওয়ের কোনো কিছু না উল্লেখ করা থাকে, তাহলে বুঝতে হবে আমি যাতে রিসিভ করছিলাম সেই মাধ্যমে তাকে আমি পে করে দিচ্ছি, রিটার্ন করে দিচ্ছি। ওকে, আর যদি কোনো নতুন কোনো ইনফরমেশন এখানে অ্যাড করা থাকে পেমেন্ট গেটওয়ের, তাহলে সেই অ্যাড্রেসে আপনাকে পে করতে হবে। যদি কখনো কোনো বায়ার কোনো কিছু প্রোভাইড না করে, তাও কিন্তু বুঝতে হবে এখানে। ওকে, তাহলে চলেন, আমরা যেহেতু এই রিসিভ করছিলাম চেকে ব্যাংক অফ ইংল্যান্ডের মাধ্যমে, তাহলে আমরা তাতেই তাকে সেই দুটো প্রোডাক্টের টাকা পে করে দেবো, মানে রিটার্ন করে দেবো। ওকে, তাহলে পেমেন্ট মেথড কি হবে, চেক, রিফান্ড ফ্রম, কোথা থেকে রিফান্ড করা হচ্ছে দেখেন, এখান থেকে রিটার্ন করছে সে, আর আমরা তাকে দিচ্ছি রিফান্ড, অর্থাৎ টাকা ব্যাক দিচ্ছি। এই যে ব্যাংক অফ ইংল্যান্ড চেকিং, দেখেন এইখানে যখন রিফান্ড করতেছি তখন আমার টাকা কিন্তু কত আছে ব্যাংক অফ ইংল্যান্ডে, তখন কিন্তু ট্র্যাক করা হয়ে যাচ্ছে, 11,661.00 পাউন্ড আছে এখানে বা জিবিপি আছে এখানে। ওকে, এই শুধু রিফান্ড করার ক্ষেত্রে কিন্তু আমার ব্যাংকটার ব্যালেন্স এখন ইনস্ট্যান্ট কত আছে, কারেন্ট ব্যালেন্স কত আছে, তাও কিন্তু এখানে ট্র্যাকিং হয়ে গেল। ওকে, তাহলে আমরা পেমেন্ট মেথড দিলাম চেক, রিফান্ড ফ্রম ব্যাংক অফ ইংল্যান্ড, এবং ব্যাংক অফ ইংল্যান্ডে এই টাকা এখন আছে। দেখেন পে করার পরে সুন্দর একটা অন্য অন্য, যখন ইনভয়েস করলে ইনভয়েস নাম্বারটা রেকর্ড হয়, সেলস রিসিপ্ট করলে সেলস রিসিপ্ট নাম্বারটা রেকর্ড হয়, সেই একটা পপ আপ আসে। আর এখন দেখবেন নতুন একটা পপ আপ, খেয়াল করেন, আমার সব ইনফরমেশন দেওয়া শেষ। আমি এখন 7 নিউ না করে ড্রপ ডাউনে ক্লিক করব, 7 ক্লোজ করব, দেখবেন এবার এবার কি আসে, খেয়াল করেন স্ক্রিনে কি আসে এবার। এই দেখেন, রিফান্ড সাকসেসফুলি ইস্যুড, কাস্টমার নেম আইভি হু, অ্যামাউন্ট 1540। ওকে, দেখছেন এই পপ আপটা অন্যরকম আসছে, তার মানে আমার রিফান্ডটা সাকসেসফুলি ইস্যু করা হয়ে গেছে। ওকে, তাহলে এবার ওকেতে ক্লিক করব। এইভাবে আমরা কিন্তু রিফান্ড রিসিপ্টটা রেকর্ড করলাম। এখন আসি নতুন একটা বিষয়, রাইট অফ ইনভয়েস। দেখেন, ব্যাংকে যারা জব করেন, ব্যাংক হোল্ডার যারা আছেন, তারা জানেন যে এখানে অনেকগুলো বিষয় ইনভলভ আছে, যে রাইট অফ করা, অনেক চেক রাইট অফ করতে হয়, বিভিন্ন বিষয় রাইট অফ করার আছে। ঠিক আমরা এখন জানবো ইনভয়েস কিভাবে রাইট অফ করতে হয়। তার আগে একটু জানতে হবে রাইট অফ ইনভয়েস মানে কোন ক্ষেত্রে রাইট অফ করব। দেখেন, একটা প্রতিষ্ঠানে প্রতিনিয়ত কম বেশি অনেক ট্রানজাকশন হয়, অনেক কাস্টমার থাকে, অনেক সাপ্লায়ার থাকে। এখন রাইট অফটা কিসের সাথে জড়িত, যেহেতু ম্যানেজিং সেলস এর আন্ডারে, তাহলে কাস্টমারের সাথে জড়িত। এখন রাইট অফ বিষয়টা কি আগে সেটা জানতে হবে, এবং রাইট অফ ইনভয়েসটা আমরা কিভাবে করি বা কেন করি। দেখা যাচ্ছে যে আপনার যে কোনো একটা প্রতিষ্ঠান, সাপোজ আপনি নিজের উদাহরণ দিবেন যে আপনার একটা প্রতিষ্ঠান, আপনার 20 জন কাস্টমার আছে, আপনার কাছ থেকে প্রোডাক্ট কেনে। এখন দেখা গেল সব কাস্টমার তো সমান না, যেমন সব মানুষ সমান না, তেমন কাস্টমাররাও তো মানুষ, বা কোনো প্রতিষ্ঠানও হতে পারে তারা, যে কোনো প্রতিষ্ঠানের সাথে আপনার বিজনেস, কিন্তু সেই হ্যান্ডেলিং এ তো মানুষ আছে, তাই না?
বিষয়টা হচ্ছে এই যে 20 জন কাস্টমার আপনার থাকলো, সেই 20 জন কাস্টমারের সবার বিহেভিয়ার, সবার নৈতিকতা, দায়বদ্ধতা বা যাবতীয় সবকিছু যে নৈতিক বিষয় যেগুলো বা গুণাবলী যেগুলো আছে, সবার কিন্তু সমান থাকে না। এখন দেখা যাচ্ছে যে কেউ, কারোর সাথে আপনার নেগোসিয়েশন খুব ভালো, যে না আপনার কাছ থেকে 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা প্রোডাক্ট বাকিতে নিচ্ছে, আবার টাইম টু টাইম দিয়ে দিচ্ছে, বা যদি কখনো 2-1 দিন দেরি হয় বা 10 দিন বা 2 মাস দেরি হয়, তাও কিন্তু আপনার সাথে নেগোসিয়েশনটা ঠিকই আছে, ব্যবসা কিন্তু বন্ধ হচ্ছে না। আর কিছু আছে, আজকে নিলাম প্রোডাক্ট, কালকে নিলাম প্রোডাক্ট, টাকা নিয়ে ঘুরাইলাম, দিলাম তো দিলাম না, না দিলে, এই যে যে পার্টিগুলা, যে যাদের টাকা আপনার পাওয়ার সম্ভাবনা নাই, কতদিনে পাওয়ার সম্ভাবনা নাই, ধরেন আপনি বিক্রি করতেছেন যখন, কোন একটা কাস্টমারকে ধরে আপনি বিক্রি করলেন নেট 30 ডেজ, তার মানে কি, এই নেট 30 ডেজ যখন টার্মটা দিচ্ছেন, তার মানে এটা দাঁড়ায় যে 30 দিনের ভিতরে বাকি টাকা পরিশোধ করবে, 30 দিনের একটা টার্মে তার সাথে বিক্রি করতেছেন তাকে, তার কাছে আর কি। এখন সে দেখলেন যে 30 দিন পার হয়ে গেছে। আমরা জানি যে টার্ম যেটা উল্লেখ থাকে, নেট 30 ডেজ হোক, নেট 15 হোক, নেট, সরি নেক্সট, সরি নেট 45 হোক, যে ডেট রেঞ্জ হোক না কেন, ওই যে নির্দিষ্ট টার্মটার যে ডেট রেঞ্জ, সেইটা শেষ হলে কিন্তু, ধরেন নেট 30-তে বিক্রি করছেন কারোর সাথে, টার্মটা ছিল নেট 30, ঠিক যেদিন 30 দিন পার হয়ে গেছে ইনভয়েসটার, কারণ এখানে তো ওভারডিউর একটা ডেট থাকে, যে টার্মের যখন দেখেন, এই যে আমরা ক্লাস নিয়ে এখানে যে যখন ইনভয়েস করি, ইনভয়েস করলে আমরা যদি একটা ডেট দেই, দেখছেন এর পরে কিন্তু আর একটা ডেট অটো হয়ে যায়। যেমন এখানে যদি ইনভয়েস ডেট দেই আজকের ডেট, সাপোজ আজকে না, ধরেন 20, এই যে ডিসেম্বর 20, 2022 সাল, এখানে যদি দেই, তাহলে এখানে নেট কত, নেট 30, তার মানে 30 দিন। তাহলে নেট 30 থাকা মানে কি, ডিসেম্বরের 20 তারিখে আমি বিক্রি করতেছি, পরবর্তী জানুয়ারি মাসের 19 তারিখে আমার ডিউ ডেটটা শেষ হবে। তার মানে এই 20 তারিখ থেকে পরবর্তী মাসের 19 তারিখ, তার মানে এই 30 দিনের ভিতরে সেই টাকাটা দিতে দিতে হবে তার। এটা ছিল ডিউ ডেট। ঠিক যখন 19 তারিখে জায়গা 20 তারিখ হয়ে যাবে, তখন কিন্তু এটা ওভার ডিউতে চলে যাবে। ঠিক যে কাস্টমার গুলা, তাদের সাথে নেগোসিয়েশনটা যে টার্মে থাকে, যে নেট 30 বা নেট 60 যা থাকুক, সেই ওভার ডিউ হয়ে যাওয়ার পরে, অর্থাৎ যে নির্দিষ্ট ডেটের ভিতরে যখন কেউ টাকা না দেয়, আবার ওভারডিউ যখন হয়ে যায়, তখন তো দেখা যাচ্ছে যে তারা, তাদের কাছে টাকাটা পাওয়া একটু কষ্টসাধ্য হয়ে পড়ে। অনেকে নেগোসিয়েশন ভালো থাকলে বা তাদের সাথে বিজনেস ভালো থাকলে ঠিক মতো টাইমে দেয়, আবার অনেকের টাকা অনির্দিষ্টকাল মেয়াদে পাওয়া যায় না। এর জন্য একটা মানে জনপ্রিয় একটা বিষয় আছে, যেটা এখন মনে করেন বিলুপ্তির পথে, হালখাতা, বাংলাদেশের প্রেক্ষাপটে। তা হালখাতা করেও অনেকে পাওয়া যায়, অনেকে পাওয়া যায় না। ঠিক এই ব্যাপারটাও কিন্তু এই সেম প্রসিডিউরের, ঠিক আছে। তার মানে আপনি টার্ম থাকলো নেট 30, ধরেন নেট 30 সে আপনাকে নেট 30 দিনে এসে দিল না, টাকাটা দিল না, তাহলে 31 দিনের দিন সেটা ওভারডিউতে হয়ে গেল। কিন্তু ওভারডিউ কতদিন, 1 মাস, 2 মাস, 4 মাস, 6 মাস? আমরা প্রাথমিকভাবে ধরে থাকি যে মিনিমাম 6 মাস হলে ধরে নেওয়া যায়, 6 মাসের ভিতর যদি তার সাথে আর কোনো ট্রানজেকশন না হয়, কমিউনিকেশন গ্যাপ থাকে, বা যদি তার সাথে কমিউনিকেশন করে পাওয়া না যায়, তা ধরে নেওয়া যায় যে ওই টাকা আর কোনোদিন পাওয়া যাবে না। ভবিষ্যতে পাওয়া গেলেও যেতে পারে, কিন্তু সেটা অনিশ্চিত। সেক্ষেত্রে কি করি, ওই ইনভয়েসটাকে রাইট আপ করি। তা 6 মাস তো আমরা মিনিমাম একটা লিমিট বললাম, কিন্তু যদি আপনি আহ, মানে কি বলে, অ্যাকাউন্টিং প্রিন্সিপাল অনুযায়ী আগান, তা সেক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন যে একটা হিসাব বর্ষ বা একটা ফিনান্সিয়াল ইয়ারের ভিতরে যদি আপনি কোনো ডিউ পেমেন্ট উঠাতে না পারেন বা না দেয়, বা যাদের কাছে পাবেন, আপনার পাওনাদার, সরি আপনার দেনাদার, তাদের কাছে যদি টাকাটা না পান, এবং তাদের সাথে যদি বিজনেস কন্টিনিউ আকারে না থাকে, তাহলে ধরে নেওয়া যায় এটা অনির্দিষ্টকালের জন্য আর নাও পাওয়া যেতে পারে। তাহলে সেটা কি করতে হয়, আমার রাইট অফ করতে হয়, যে ওটা আমি পাবো না, ওটা পাওয়ার আশা আমি ছেড়ে দিয়েছি। তার মানে আপনার প্রতিষ্ঠানে তো দেখাতে হয়, আপনার প্রতিষ্ঠানে তো হিসাব, সঠিক হিসাব রাখতে হলে, ওই যে যে 5,000 টাকার প্রোডাক্ট ধরেন কাউকে বিক্রি করছিলেন 2022 সালে জানুয়ারি 1 তারিখে, সাপোজ, এখন সেই 2022 সালের জানুয়ারি 1 তারিখের টাকা, আপনি এই যে 24 সাল চলে যাচ্ছে, 25 না চলে গেল, আপনি তো 22 সালের শেষের দিকে এসে, ডিসেম্বরের শেষে যখন হিসাব করেন, তখন হয়তো আপনি কি করবেন, রাইট অফ করবেন, যে ওই টাকাটা আমি আর কখনো পাবো না। অনেকে দেখা যাচ্ছে 6 মাসে করে, অনেকে 1 বছরে করে, অনেকে 2 বছরের মাথায় যে করে। এটা বিষয় হচ্ছে মূল, যে আপনার ফিনান্সিয়াল ইয়ারকে ধরেও করতে পারেন, আর যদি মনে করেন যে না, তার আগেই আপনার বুঝ হয়ে গেছে যে না, ওটা আপনি পাবেনই না, 6 মাসেও করতে পারেন। এটা প্রতিষ্ঠানের ওনারের উপরে বা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টের উপরে অনেকাংশে নির্ভর করে। ওকে, তার মানে রাইট অফ আমরা কোনটা করি, যে আমি টাকা পাইতাম, সে আমার কাছ থেকে বাকি নিয়েছিল, সে এখন টাকাটা দেবে না,
অনির্দিষ্ট মেয়াদে দিবে না, এমনকি একটা হিসাব বর্ষের ভিতরে, একটা ফিনান্সিয়াল ইয়ারের ভিতরেও তার কাছ থেকে আমি টাকা কালেকশন করতে পারতেছি না, বাধ্য হয়ে ওই টাকার মায়া আমি ত্যাগ করে দিচ্ছি, সেটাকে রাইট অফ করা বলে। ঠিক আছে, যে আপনার প্রতিষ্ঠানের হিসাবে থাকুক অন্তত যে না এই টাকাটা আমি পাইছিলাম না, সেইটা হচ্ছে রাইট অফ করা। ওকে, চলেন আমরা একটা রাইট অফ করে আসি। এটা কোনো ডাটাবেজের আলোকে দেখবো না, আমরা নিজের থেকে একটা এক্সপেরিমেন্ট করে তারপর দেখবো। ধরেন তার জন্য আমাদের লাগবে কি, একটা ওভারডিউ ইনভয়েস লাগবে। দেখেন এই যে আমার এখানে ক্রিস স্মিথের একটা ওভারডিউ ইনভয়েস আছে, আপনাদের যদি না থেকে থাকে আপনারা কি করবেন, আপনারা ব্যাক ডেটে, যেমন দেখেন আজকে 2025 সালের 12 তারিখ, ফেব্রুয়ারি মাসের, তার মানে কি মিনিমাম 6 মাস আর ম্যাক্সিমাম ধরেন 1 বছর, 1 বছর একটা রেঞ্জে যদি হয় যে না 1 বছর পুরনো একটা ট্রানজেকশন, সেক্ষেত্রে আপনি করতে পারেন। তা আমার এটা 22 সালের মানে কি, যে 12/14/2022, তার মানে প্রায় আপনার ধরে নিতে পারেন 2 বছর 2 মাস পুরনো, তার মানে এটা তো আমি করতে পারতেছি। আপনাদেরও দেখবেন কোনোটা না কোনো একটা ওভারডিউতে ইনভয়েস আছে, আর যদি না হয় আপনার র্যান্ডমলি প্লাস নিউ আইকনে যে একটা ইনভয়েস ক্রিয়েট করবেন, যে কোনো একজন কাস্টমার যারা ডাটাবেজে আছে তাদের যে কোনো একজন কাস্টমারকে ধরে, ধরেন এখানে সহজভাবে যে ব্রায়ান ফোর্বস, ডেট কত ইনভয়েস করা হয়েছিল, তাকে প্রোডাক্ট বিক্রি করা হয়েছিল ধরেন 28 তারিখে, ঠিক আছে, ইনভয়েস ডেট 28 ডিসেম্বর 2022, ধরেন 2 বছর আগেই বিক্রি করা হয়েছিল সাপোজ। এখানে প্রোডাক্ট ছিল যে কোনো একটা প্রোডাক্ট দিয়ে দেন, আপনি প্রোডাক্ট দিবেন, এখানে সার্ভিসও দিতে পারেন, কিন্তু আমি একটু প্রোডাক্ট দিতে চাচ্ছি। সার্জিক্যাল ইকুইপমেন্ট, কোয়ান্টিটি ছিল 10, ট্যাক্স ছিল কত, 10%। খেয়াল করেন এখানে ট্যাক্সটাও ভ্যারি করবে। আর একটা প্রোডাক্ট দিয়ে দেই, ইসিজি, ইসিজি মেশিন, কোয়ান্টিটি 3, ট্যাক্স ছিল 15%। ওকে, এই দুটো দিয়ে দিলাম। দেখেন আমি নতুন করে ওভারডিউতে একটা ইনভয়েস ক্রিয়েট করে তারপরে দেখাচ্ছি। তাহলে দিয়ে দিলাম 7 ক্লোজ। দেখেন এটা এখন ওভারডিউতে চলে যাবে, ইনভয়েস 1008 নাম্বারটা দেখেন। এখন দেখবেন 1008 যেটা সেটা ওভারডিউতে পড়ে গেছে, এই যে দেখেন এই যে রেড মার্ক হয়ে গেছে ওভারডিউ। কত তারিখ ওভারডিউ হয়ে গেছে, 1/27/2023, ওই দিনের থেকে ওভারডিউ, তার মানে নেট 30 ডেজে বিক্রি করছি, ওই দিন পার হয়ে যাওয়ার পরের দিনের থেকে ওভারডিউতে পড়া শুরু করছে। আর ওভারডিউতে পড়তে পড়তে ধরেন আজ 2 বছর তার কোনো টাকা পাই না। এখন কি করতে হবে, আমার রাইট অফ করতে হবে, যে এই টাকা আমি আর পাবো না, তার সাথে অনেকবার যোগাযোগ করা হয়েছে। এই ধরনের যদি কাস্টমার থেকে থাকে যে আপনাদের বায়ারের, যে তাদের টাকাটা আর কখনো পাওয়া যাচ্ছে না বা পাওয়ার মতো নাই, আপনাকে বায়ার বললো যে রাইট অফ করতে, সেক্ষেত্রে আপনি কি করবেন, এটাকে রাইট অফ করার চেষ্টা করবেন। কোন প্রসিডিউরে, ক্রেডিট নোটের মাধ্যমে কিন্তু রাইট অফ করতে হয়, ক্রেডিট নোটের মাধ্যমে। ঠিক আছে, কিভাবে করতে হয় আমরা একটু দেখবো। তার মানে কি, আমার প্রোডাক্ট ফেরত আসলে আমি ক্রেডিট নোটের মাধ্যমে রেকর্ড করতাম, বাকিতে বিক্রি করা প্রোডাক্ট ফেরত আসলে ক্রেডিট নোটের মাধ্যমে রেকর্ড করতাম, এখনো সেই প্রসিডিউরে। আমার তো এখানে প্রোডাক্ট ফেরত আসে নাই, কিন্তু ক্রেডিট নোটের মাধ্যমে ওইখানে তো আমরা প্রোডাক্টের নাম দিতাম, আর এখানে দিব ব্যাড ডেপ্ট। ব্যাড ডেপ্ট নামে আগে দেখবো চার্ট অফ অ্যাকাউন্টে কিছু অ্যাড করা আছে কিনা। ঠিক আছে, আবার সার্ভিসের ক্ষেত্রেও ব্যাড ডেপ্ট আছে কিনা এটা দেখবো, দুই জায়গায় আমরা চেক করব। চলেন আগে রাইট অফ করার আগে আগে যাব হচ্ছে আপনার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে ব্যাড ডেপ্ট নামে কিছু আছে কিনা অ্যাড করা। ব্যাড, চার্ট অফ অ্যাকাউন্টে দেখবো, এখানেও দেখবো ব্যাড ডেপ নাই। এবার চার্ট অফ অ্যাকাউন্টে আগে যাব, মানে ডিফল্টে অনেকে থাকে, আমরা অ্যাড করছি কিনা আমরা একটু দেখবো চেক করে, বা আমাদের ডিফল্টে ছিল কিনা। আমরা চার্ট অফ অ্যাকাউন্টে আগে যাব, এখানে সার্চ দিব ব্যাড, চার্ট অফ অ্যাকাউন্টে মেবি আছে আমাদের, এই যে ব্যাড ডেপ্ট। ঠিক আছে, তো এটা এক্সপেন্সে আছে, অ্যাকাউন্ট টাইপ, এটা তো চার্ট অফ অ্যাকাউন্ট, ডিটেল টাইপ ব্যাড ডেপ্ট, অ্যাকাউন্ট টাইপ এক্সপেন্সেস, নেম ব্যাড ডেপ্ট। এখন দেখেন চার্ট অফ অ্যাকাউন্টে থাকুক, এটা আমাদের ধরার বিষয় না। আমরা কি করব, নতুন করে এই সেলস সেন্টারে যান, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে যান, সার্ভিসের আন্ডারে একটা নতুন সার্ভিস অ্যাড করতে হবে। দেখেন এই যে নিউতে যাচ্ছি, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে আসছি, এসে সার্ভিস হেডে, এটা কিন্তু অবশ্যই এটা নিয়ম যে আপনার রাইট অফ করার নিয়মটা এই কুইক বুকসে, এখানে নেমটা দিবেন কি, ব্যাড, DEBTS। ঠিক আছে, ব্যাড, ও সরি এখানে বি হয়ে গেছে, এই যে ব্যাড ডেপ্টস। ব্যাড ডেপ্টস এটা লিখবেন সার্ভিসের হেডে, ব্যাড ডেপ্ট লিখবেন, আইটেম সার্ভিস কোড যদি কিছু দিতে চান দিতে পারেন। ক্যাটাগরি এখানে কি হবে, এই ক্যাটাগরিতে এসে সার্ভিস দিবেন। ওকে, ডেসক্রিপশন কি হবে, ডেসক্রিপশনেও ধরেন ব্যাড ডেপ্ট আমরা কপি করে দিয়ে দিলাম ব্যাড ডেপ্ট। ওকে, এখন দেখেন এখানে, এখানে ইনকাম অ্যাকাউন্টটা কি হবে, খেয়াল করেন এখানে ইনকাম অ্যাকাউন্টটা কি হবে, সার্ভিস না। এইখানে দেখেন চার্ট অফ অ্যাকাউন্টে যে ব্যাড ডেপ্ট আছে তাকে আমরা সিলেক্ট করে দেবো, ব্যাড
ডেপ্ট, এই যে ব্যাড ডেপ্টস। ওকে, এখানে ডিটা বড় হাতের, এখানে ডিটা ছোট হাতের বড় হাতের, এরকম ওলট পালট, সাথে সমস্যা নাই। আমরা 7,035, তার মানে আমার এই ইনকাম অ্যাকাউন্টটা যাতে ব্যাড ডেপ্টে যায় সেটা আমরা ব্যবস্থা করে দিলাম। ওকে, এখানে পার্সেস টার্সেস কোনো ইনফরমেশন কিছু যাবে না, সেলস প্রাইস রেট টেট কিছু যাবে না, কিচ্ছু না। শুধু ইনকাম অ্যাকাউন্টের এইখানে মানে এটা প্রভাব যাতে আমার ব্যাড ডেট চার্ট অফ অ্যাকাউন্টে পড়ে এবং প্রফিট অ্যান্ড লসে যেন আমি এটার ইম্প্যাক্টটা দেখতে পারি। ওকে, তাহলে আমি ইনকাম অ্যাকাউন্টে এখানে শুধু চার্ট অফ অ্যাকাউন্ট থেকে, এখানে সার্ভিস ছিল, আমি কি করছি, ব্যাড ডেট লিখে টাইপ করে ওই চার্ট অফ অ্যাকাউন্ট যেটা অ্যাড করা আছে সেটাকে আমি সিলেক্ট করে দিয়েছি। এর জন্য আমার কি করতে হয়েছে, আগে চেক করে দেখতে হয়েছে চার্ট অফ অ্যাকাউন্টে ব্যাড ডেট আছে কিনা। আমরা যেহেতু অ্যাড করছিলাম বাল্ক আকারে, এটা ছিল। আপনার যদি না থেকে থাকে আপনি নতুন করে অ্যাড করবেন, আশা করি সবার আছে। যদি চার্ট অফ অ্যাকাউন্টে যা যা দেওয়া হয়েছিল সেগুলো যদি অ্যাড করে থাকেন তাহলে আপনাদের অবশ্যই আছে। ওকে, তাহলে ইনকাম অ্যাকাউন্টে ব্যাড ডেট দিলাম আর সার্ভিসের নামটা দিলাম ব্যাড ডেট, ক্যাটাগরি দিয়ে দিলাম সার্ভিস। ওকে, এবার আমরা সেভ অ্যান্ড ক্লোজ করবো, খেয়াল করেন। এটা করে দিলাম, করার পরে এখন আমার কি কাজ, এখন আমার কাজ হবে যে এই যে যে ইনভয়েসটাকে আমি করতে চাচ্ছি, খেয়াল করেন এখানে যে ইনভয়েসটা আমি করলাম, এবার আসি অল সেলসে, যে যে আমি কোন ইনভয়েসের টাকাটা পাচ্ছি না, সেই টাকাটা কত টাকা, খেয়াল করেন। এখানে এখানে তো একটা ভেজাল হয়ে গেছে। ভেজালটা কি, যে দুটো ট্যাক্স হয়ে গেছে। আচ্ছা, এটা আমি আগে সমস্যা নেই, এটা নিয়ে সমস্যা নেই। আমার কি করতে হবে, এখান থেকে সেলস ট্রানজেকশন আমার কি করতে হবে, এডিট করতে হবে। দেখেন মানে এডিট করতে হবে না, এডিটটা এটা ওপেন করতে হবে। ধরেন এই ইনভয়েসটা আমি রাইট আপ করতে চাচ্ছি, তাই এটাকে আগে ওপেন করে নিতে হবে। আর নতুন একটা ট্যাব আছে সেটাতে আমি করতে পারবো। ওকে, তা নতুন ট্যাবে আমি একটু রিলোড দিয়ে নিচ্ছি, কারণ কি এই যে এইখানে যেমন সবকিছু সেভ করলাম সেটা এটা আপডেটেড হয়নি, এই জন্য আমি একটু রিলোড দিয়ে নিয়ে নিবো। আপনারা প্রসেসটা দেখেন শুধু, যে চার্ট অফ অ্যাকাউন্টে আগে ব্যাড ডেট আছে কিনা সেটা আমার চেক করতে হবে। যদি থাকে তাহলে আমার সার্ভিস হেডে, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের ভিতরে এসে সার্ভিস হেডে ব্যাড ডেট নামে আলাদা একটা ব্যাড মানে সার্ভিস ক্রিয়েট করা লাগবে, যেটা নাম হবে ব্যাড ডেট। এবং এটা ইনকাম অ্যাকাউন্টের এখানে সার্ভিসের বদলে আমার ব্যাড ডেট চার্ট অফ অ্যাকাউন্ট থেকে যে ব্যাড ডেটটা আছে সেইটা আমি এখান থেকে চুজ করে দেবো। ওকে, এবার এসে ইনভয়েসের যেটা আমি রাইট আপ করতে চাচ্ছি সেটা ওপেন রাখবো, সেটা ওপেন রাখবো। এখানে আমার লাগবে কি জানেন, যে সাব টোটাল কত এবং আফটার ট্যাক্স এই ফিগারটা কত। ধরেন এই যে সাব টোটাল অর্থাৎ উইদাউট ট্যাক্স এই ফিটা আছে কত, এই টাকাটা আছে 14,800, এই টাকাটা আমার দেওয়া লাগবে। এবং ট্যাক্সের যে টাকাটা, ট্যাক্সের আমি যে কোনো দুটো ট্যাক্স থাকলেও কিন্তু আমি একটা ট্যাক্স এখানে মানে করে দিলাম, ঠিক আছে, রেকর্ড করলাম। কিন্তু সেক্ষেত্রে আমার কি করতে হবে, যদি দুই ধরনের ট্যাক্স হয় আমার অন্যভাবে করতে হবে। কিরকম, ক্লাস নিউ আইকনে যাব, দেখেন এখানে যাচ্ছি কোথায়, প্রথম আমার হচ্ছে ক্রেডিট নোটে যাচ্ছি। ব্যাড ডেটটা রেকর্ড করতে হয় ক্রেডিট নোটের মাধ্যমে, ঠিক আছে, অর্থাৎ রাইট আপ করতে হবে ক্রেডিট নোটের মাধ্যমে। ক্রেডিট নোটে যাব, যে এই কাস্টমারকে আমি সিলেক্ট করব, খেয়াল করেন ব্রায়ান ফোর্বস। এখান থেকে কাস্টমার মানে করবো কাকে, ব্রায়ান ফোর্বস। তার মানে এই ইনভয়েসের তথ্য আলোকে যেহেতু আমি এটাকে রাইট অফ করবো, ইনভয়েসটাকে, এই ইনভয়েসের টাকাটা আমি পাচ্ছি না, তাহলে আমি এই ইনভয়েস থেকে আমি তথ্য নিব, নিয়ে আমি সেটা কিন্তু এখানে মানে সেই রাইট অফ করবো। আচ্ছা, কাস্টমার ব্রায়ান ফোর্ডস। এখন আর কি কি দিব, ব্রায়ান ফোর্ডস দিলাম। এখন ক্রেডিট নোট ডেট কবে আপনি ইস্যু করছেন, ধরেন আজকের ডেটে আমি ক্রেডিট নোটটা ইস্যু করতেছি, আজকের ডেটে কারেন্ট ডেটে, আমি 1.5 বছর 2 বছর পর করতেছি, কোনো ব্যাপার না। আমি ধরেন 24 সালেও করতে পারি, তো ধরেন আমি আজকের ডেটে করতেছি, আজকের ডেটে ধরেন ফেব্রুয়ারির 12 তারিখে করতেছি। ক্রেডিট নোট ডেট দিয়েছি, দিলাম আজকের ডেট, কাস্টমার ব্রায়ান ফোর্ডস। এখন এখানে প্রোডাক্ট সার্ভিস কি দিবেন, এখানে প্রোডাক্ট সার্ভিস ওই যে যে সার্ভিসে ব্যাড ডেপ্ট অ্যাড করছেন ওই ব্যাড ডেপ্টটা এখানে দিয়ে দিবেন, ব্যাড ডেপ্ট। খেয়াল করেন ব্যাড ডেপ্ট দিলেন, কোয়ান্টিটি কত হবে, ওয়ান, কোয়ান্টিটি ওয়ান হবে। ওকে, দেখেন এবার কি হচ্ছে। এবার এখানে অ্যামাউন্টটা কি দিব, ব্যাড ডেপ্টে কোনো টাকা ছিল না, এই অ্যামাউন্টটা কোনটা হবে, এই ইনভয়েসে আসেন। এই ইনভয়েসে যে এই যে যে টাকা আছে আপনার, দেখেন তো প্রোডাক্ট দুইটা, সেক্ষেত্রে আপনার ট্যাক্স তো এখানে আপনি দুটো আলাদা দিতে পারবেন না। তাহলে আমার কি করব, ব্যাড ডেপ্ট প্রথমে একটা অ্যাড করতেছি। দেখেন এখানে যদি প্রোডাক্ট একটা মানে প্রোডাক্ট একটা না, প্রোডাক্ট যদি 10টা হতো, কিন্তু ট্যাক্স যদি 1% হতো, যে 10% ট্যাক্স অথবা 15% ট্যাক্স, প্রোডাক্ট 5টা আছে সবগুলো 10% ট্যাক্স, তাহলে কিন্তু এখানে ব্যাড ডেপ্ট অন দিয়ে শুধু এখানে সেই ভ্যাটটা 10% চুজ করে দিলে হয়ে যেত, যে 5টা প্রোডাক্টে ব্যাড ডেপ্ট একটাই, কোয়ান্টিটি ওয়ান, আর ট্যাক্স 10%, তার মানে সেই টোটাল টাকার 10% হতো। ভালো করে বুঝেন। এখন হয়ে গেছে ব্যতিক্রম, যে এখন প্রোডাক্ট দুইটা, ট্যাক্সও দুইটা, তাহলে আমি কি করবো, ওই ব্যাড ডেপ্ট 2 বার দিতে হবে এবং ট্যাক্সটাও 2 বার দিতে হবে, তাহলে ক্যালকুলেশন অটো হয়ে যাবে আমার। কিভাবে দেখেন, এই প্রথমে যেটা ব্যাড ডেপ্ট অন দিয়েছি,
সেই ক্ষেত্রে টাকা কত ছিল, সার্জিক্যাল ইকুইপমেন্ট কত টাকা ছিল, 10,000 টাকা উইদাউট ট্যাক্স। ঠিক আছে, উইদাউট ট্যাক্স মানে ট্যাক্স ক্যালকুলেশন করার আগে টাকা ছিল কত, 10,000। তাহলে আমি কি করব, ক্রেডিট নোটে এসে ব্যাড ডেট কোয়ান্টিটি 1, অ্যামাউন্ট কত, এখানে রেট দিব না, ঠিক আছে, অ্যামাউন্ট কত, 10,000। ওকে, দিলাম 10,000, দিলাম এখানে, রেটের এখানে অটো আপডেট হয়ে যাবে। এখানে কত ট্যাক্স ছিল, অর্থাৎ প্রথম যে ট্রানজেকশনটা সার্জিক্যাল ইকুইপমেন্ট, এখানে ট্যাক্স কত ছিল, ট্যাক্স 10%। তাহলে এখানে আমার শুধু দুই ধরনের ট্যাক্স হয়ে যাওয়ার কারণে আলাদা আলাদা দিতে হচ্ছে, যে ট্যাক্স দিলাম। আবার যান সার্ভিসে, যেহেতু প্রোডাক্ট দুটো, প্রোডাক্ট 10টা হলেও যদি ট্যাক্স একটা হতো তাহলে কিন্তু ব্যাপার ছিল না। তাহলে আমি শুধু ব্যাড ডেট অন দিয়ে মূল ফিগারটা, সাব টোটালে যে টাকাটা ছিল সেইটা আমি এখানে অ্যাড করে দিতে পারতাম, এই ইনভয়েসের সাব টোটালে যে টাকাটা ছিল সেই মানে অ্যাড করে দিতে পারতাম। কিন্তু ট্যাক্স দুটো হয়ে যাওয়ার কারণে এখন কিন্তু আমার একটু ব্যতিক্রম করতে হচ্ছে। প্রিভিয়াস ব্যাচে আমাদের একটা ট্যাক্স দিয়ে দেখানো হয়েছিল, এই ব্যাচে দুটো ট্যাক্স দিয়ে দেখানো হচ্ছে, যার কারণে আপনারা একটু অ্যাডিশনালি, যে একটা করলে তো পারতেছেন, কিন্তু দুটো ট্যাক্স হলে কিভাবে করবেন সেটা আপনারা একটু অ্যাডিশনালি শিখতে পারতেছেন। ঠিক আছে, তাহলে দিলাম সার্জিক্যাল ইকুইপমেন্ট, এখানে টোটাল রেটটা কত, এখানে সরি অ্যামাউন্টটা পাইছি 10,000, এখানে ভ্যাট 10%, ট্যাক্স 10%। এবার ইসিজি মেশিন, এখানে টোটাল ফিগার হয়েছিল কত, কোয়ান্টিটি যে কটা থাকুক ব্যাপার না, আমার টোটাল অ্যামাউন্টের কলামটা আমার লাগবে 4,800। এখানে ক্রেডিট নোটে আসলাম, এখানে আবার ব্যাড ডেট লিখবো, ব্যাড ডেট 4,500, এখানে কোয়ান্টিটি কিছু না, এখানে হচ্ছে 4,500 না, 4,800 মেবি, এই যে 4800। এখানে এসে এই জিরো জিরো গুলো কেটে দিব, 4,800 লিখে বাইরে ক্লিক করব। দেখেন এই যে কোয়ান্টিটি 1, রেট 4,800, অ্যামাউন্ট 4,800, ট্যাক্স কত ছিল, এখানে 15% ট্যাক্স ছিল বা স্ট্যান্ডার্ড রেটের ট্যাক্স ছিল, এখানে কি করব, স্ট্যান্ডার্ড রেটের ট্যাক্সটা আমি চুজ করে দিব। খেয়াল করেন, এখন দেখেন তো সব ঠিক আছে কিনা, এই 14,800 এখানে ঠিক আছে, আর এই ইনভয়েসে 14,800 ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এবার দেখেন ট্যাক্স, ট্যাক্স সহ কত ছিল, 16,520, এখানে দেখেন তো 16,520, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। টোটাল ক্রেডিট 16,520, আর এখানে টোটাল ডিউ ছিল 16,520। এখন একটা কথা আছে, আমার তো সব কাজ শেষ, এখন তো আমি 7 ক্লোজ করে দিলেই কাজ হয়ে যাচ্ছে। এখানে বোঝার বিষয় আছে, আমি যদি এই প্রোডাক্টের মানে এই যে ইনভয়েসটা করছি এটা যদি রাইট অফ না করি, আমি দেখেন এই যে প্রোডাক্টের টাকা আমি পাইনি এখনো, এই ইনভয়েসের আলোকে যে প্রোডাক্টগুলো বিক্রি করছিলাম তার টাকা পাইনি। এখন আমি যখন ট্যাক্স মানে ভ্যাট রিটার্ন জমা দিচ্ছি, সেক্ষেত্রে তো আমি এই প্রোডাক্টটা বিক্রি করছি, আমি টাকা পাই না পাই, আমার তো যেহেতু দেখা যাচ্ছে স্ট্যান্ডার্ড মেথড, আর ওখানে দুটো মেথড ছিল, যে এক হচ্ছে আমি যা বিক্রি করব সেইটা বিক্রি করে টাকাটা ক্যাশ সে আগে কনভার্ট হবে, আমি টাকা রিসিভ করব, তারপরে আমি মানে যে যতটুকু অংশ রিসিভ করব বাকি, মানে বিক্রির বাকি নগদ বিক্রির টোটাল বিক্রির যতটুকু অংশ আমি ক্যাশে আমার হাতে পাবো তার উপরে ট্যাক্স দেবো, এটা একটা মেথড ছিল। আর স্ট্যান্ডার্ড আর একটা ছিল, যে আমি বিক্রি যা করবো টাকা হাতে পাই না পাই তার উপরে ট্যাক্স দিব। এখন দুই প্রতিষ্ঠানের সিস্টেম দুই রকম, বা দুটো মেথডের, একটা স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে ক্যাশ, যে আমি টাকা ক্যাশে পেলে সেটা একটা বিভাগ ছিল, তা যেহেতু আমরা স্ট্যান্ডার্ড দিয়েছিলাম, আর বেশিরভাগ দেশে স্ট্যান্ডার্ডটাই বেশি পাবেন। তা সেক্ষেত্রে আপনি এই টাকাটা যে পান নাই 1 বছর, 1.5 বছর, 2 বছর ধরে, এখন আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার প্রতিষ্ঠানের হিসাবে এটা ইনক্লুড না করবেন ব্যাড ডেপ্ট হিসেবে, ততক্ষণ পর্যন্ত ওই ট্যাক্সের জন্য কিন্তু আপনার লায়াবিলিটি থাকবে সরকারের কাছে। খেয়াল করে বোঝেন যে আপনি আপনার প্রোডাক্ট বিক্রি করছিলেন, সেখানে টাকা কত ছিল, মানে আফটার মানে সরি বিফোর ট্যাক্স, এই 10,000 টাকা আপনি পাইতেন, আর 4,800 টাকা আপনি পাইতেন, তার মানে টোটাল আপনি 14,800 টাকা পাইতেন, এটা আপনার প্রতিষ্ঠানে থাকতো। কিন্তু এই যে যে 1,000 10% ট্যাক্স আর 720 15% ট্যাক্স, এখানে যে ট্যাক্সের 1,720 টাকা, এটা তো সরকারকে আপনার দিতে হতো, তাই না? এখন আপনি যখন এই টাকাটার মায়া ছেড়ে দিচ্ছেন বা পাচ্ছেন না, তখন আপনার এই ট্যাক্সটাও তো মওকুফ হবে। এই জন্য এই ট্যাক্সটা কিন্তু আলাদা আলাদা ভাবে দেখানো হয়েছে, দুই রকম ট্যাক্স। এবং দেখবেন প্রফিট অ্যান্ড লস এই ট্যাক্সটার অস্তিত্ব নাই, কিন্তু এই ট্যাক্সটা খুঁজেও পাওয়া যাবে, যে এটার দায়বদ্ধতা থেকে আপনি মুক্তি পেয়েছেন, ঠিক আছে, লায়াবিলিটি থেকে এটা কিন্তু আপনার মানে রিডিউস করা হবে। খেয়াল করে দেখলেন, এখানে কিন্তু আমরা 5টা প্রোডাক্ট থাকলো, আবার বলতেছি 5টা প্রোডাক্ট থাকতো, যদি ট্যাক্স একটা থাকতো তাহলে কিন্তু এই বারবার দুইবার ব্যাড ডেট দেওয়া লাগতো না, যে একবার ব্যাড ডেট দিয়ে টোটাল 5টা প্রোডাক্টের টোটাল অ্যামাউন্ট এখানে বসাই দিতে পারতাম, তারপরে শুধু ওই স্পেসিফিক একটা ট্যাক্স বসাই দিতে পারতাম। কিন্তু এখন প্রোডাক্ট দুইটার থেকে বড় কথা ট্যাক্স দুই রকম, এর জন্য দুইটা ব্যাড ডেপ্ট এইভাবে দেখানো লাগলো, এখানে কোয়ান্টিটি 1, এখানে কোয়ান্টিটি 1, শুধু ট্যাক্সেরটা আলাদা আলাদা দেখানোর জন্য আমাদের এটা করা লাগলো। এবং এই ইনভয়েসের সাথে সম্পূর্ণরূপে অঙ্কে মেলানো লাগলো, 16,520 ক্রেডিট নোট, এখানে 16,520। ওকে, তাহলে আমাদের সবকিছু রেডি, এবার দেখবেন এটার ইম্প্যাক্টটা কি আসে।
এবার আমরা 7 ক্লোজ করলাম। এবার দেখবো, এই যে ক্রেডিট নোট 1009 সেভ। এখন আসি আমরা রিপোর্টে যাব, এটাও কেটে দিই। রিপোর্টে যদি যাই, আগে যাব প্রফিট অ্যান্ড লসে এবং অ্যাকাউন্ট রিসিভেবলও যাব। আগে প্রফিট অ্যান্ড লসে যাব, যে ব্যাড ডেপ্টের আলাদা কোনো হেড ক্রিয়েট হয়েছে কিনা এবং সেখানে কোনো কিছু রেকর্ড আছে কিনা এবং কতটুকু অংশ আছে। প্রফিট অ্যান্ড লসে যাব আগে, এই ডেট দিবেন অল ডেট দিয়ে রান রিপোর্ট। খেয়াল করেন, এই যে কিন্তু ব্যাড ডেপ্ট চলে আসছে, কত দেখেন 14,800। ব্যাড ডেপ্ট চলে আসছে 14,800। এখন আমাদের ওই ব্যাড ডেপ্ট যেটা করছি সেটা একটু ওপেন করি আবার, বা ওই ইনভয়েসটা ওপেন করি, এই আরেক ট্যাবে অল সেলসে যাই। দেখেন আমরা একটু ক্রস চেক করি, 12 মান্থের জায়গায় অল ডেট, এই যে ব্যাড ডেপ্ট যেটা করা হয়েছে, মানে সরি রাইট অফ করা হয়েছে ক্রেডিট নোট, এখানে 16,520, এটা তো ছিল উইথ ট্যাক্স। আমরা একটু এটা যদি ওপেন করি, এডিটে যাই, তাহলে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। দেখেন এখানে ট্যাক্স বাদে সাবটোটালস কত ছিল, 14,800। এখন আমি বলতে চাচ্ছি যে এই প্রফিট অ্যান্ড লসে শুধু ওই 14,800, তার মানে আপনার কতটুকু পাওনা ছিল। আপনার যে ট্যাক্সটা আপনি পাইতেন, ঠিক আছে, ট্যাক্স সহ একটা অ্যামাউন্ট ছিল, কিন্তু সেই ট্যাক্সের লায়াবিলিটি তো আপনার কমে যাচ্ছে যখন আপনার প্রতিষ্ঠানের প্রফিট অ্যান্ড লসে আপনি দেখতেছেন যে না, এটা ব্যাড ডেপ্ট হিসেবে দেখানো হয়েছে। যেহেতু এই টাকাটা আপনি পান নাই, তাহলে এই টাকাটা, এই প্রোডাক্টটা বিক্রির সাথে যে ট্যাক্সটা ছিল, যেটা আপনার লায়াবিলিটি ছিল, যে এই প্রোডাক্টটা বিক্রির টাকা আপনি হাতে পেলে সরকারকে আপনি টাকা দিবেন, পে করবেন, সেটা তো এখন আপনার দেওয়া লাগতেছে না। আপনার প্রোডাক্ট পান নাই, সেটা এক প্রকার লস, সেটা আপনি রেকর্ড করলেন, কিন্তু সাথে সাথে আপনার ওই লায়াবিলিটিও রিডিউস হলো। ওকে, কোন লায়াবিলিটি? ট্যাক্স রিটার্ন যেটা দেওয়ার, ঠিক আছে, এই প্রোডাক্ট বিক্রির উপরে যেটা ছিল আলাদা। তাহলে এখানে 14,800-তে যখন ক্লিক করবো, দেখেন ব্যাড ডেপ্টে এসে আমাকে ইনফরমেশনে নিয়ে যাবে যে কোন কিসের আলোকে আমি 14,800 আমার আসছে। খেয়াল করেন, এই যে দেখেন ক্রেডিট নোট অন ব্র্যান্ড ফোর্স ব্যাড ডেপ 10,000 আর 4,800, ঠিক আছে। এখন দেখেন এখানে সবকিছু অ্যাডজাস্ট। এখন যদি মনে হয় আপনার ট্যাক্সটা গেল কই, ট্যাক্সটা ওইটা ওই জায়গায় ট্যাক্সের সাথেই সমন্বয় হয়ে গেছে, অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমরা আরেকটা রিপোর্ট যাবো, অ্যাকাউন্ট রিসিভেবলে যাব। ওকে, আমরা একটু ব্যাকে যাব। ট্যাক্সের মানে কিন্তু আপনার এখানে দায়বদ্ধতা থাকতেছে না, কারণ আপনি টাকাটাই পান নাই, তাহলে ট্যাক্স দেবেন কেমনে? আপনি যদি ওই টাকাটা রিসিভ করতেন তাহলে আপনার লায়াবিলিটিতে ওই টাকাটা মানে থাকতো, আর ওটা আপনার দিতে হতো। এখন যদি আমরা যাই অ্যাকাউন্ট রিসিভেবলে, অ্যাকাউন্ট রিসিভেবল এগেন ডিটেইলসে যাব, অল ডেট দিব, টার্ন রিপোর্ট করব। এই দেখেন ব্র্যান্ড ফোর্স, খেয়াল করেন এখানে কিন্তু 16,520, তার মানে এখানে উইথ ট্যাক্স। তার মানে এই ট্যাক্সের ইম্প্যাক্টটা কিন্তু এখানে আপনি বুঝতে পারছেন। খেয়াল করেন আপনার 12, 16, 22 এই দিনে ক্রেডিট নোট করা হয়েছিল কৃষি স্মিথের, ওই যে একটা প্রোডাক্ট ফেরত পাঠানো হয়েছিল ক্রেডিট নোট করে। এরপরে আরেকটা কৃষি স্মিথের সাথে ইনভয়েস ছিল যে এই টাকাটা ডিউ আছে, এখনো ডিউ আছে, তার মানে অ্যাকাউন্ট রিসিভেবলে এই তিনটা ফিগার ছিল। কিন্তু আজকের ডেটে আমি যে ক্রেডিট নোটটা করলাম ব্র্যান্ড ফোর্সের, মানে ব্র্যান্ড ফোর্সের দেখেন এই যে 16,520 টাকা আমি পাইতাম অ্যাকাউন্ট রিসিভেবলে এতদিন ছিল, কিন্তু আজকে এসে আমি যখন ক্রেডিট নোট ইস্যু করছি তখন কিন্তু ওইটা দেখেন, এই যে যতগুলো আমার অ্যাকাউন্ট রিসিভেবল ছিল সেখান থেকে টোটাল এই 16,500 টাকাও সেখানে প্লাস ছিল, তার মানে টোটাল 23,193.92 এটা ছিল আমার অ্যাকাউন্ট রিসিভেবল স্ট্যাটাস। এখন আমি ব্র্যান্ড ফোর্সের যে ক্রেডিট নোটটা, অর্থাৎ এটা রাইট অফ করলাম ক্রেডিট নোটের মাধ্যমে, 16,520 টাকা কিন্তু এখান থেকে মাইনাস করা হয়েছে, তার মানে অ্যাকাউন্ট রিসিভেবলে, অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল কি, আমরা যে টাকাটা পাই আমাদের দেনাদার, সেটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, এটা আমাদের অ্যাসেট, কারেন্ট অ্যাসেট। তাহলে এটা কি হচ্ছে, আমার এটা কিন্তু রিডিউস হচ্ছে, তার মানে এই টাকাটার দাবি আমার থাকতেছে না, আমি এটা রাইট অফ করে ফেলছি। তাহলে এই 23,000 থেকে 16,520 মাইনাস করে 6,663, সরি 73.92, এই টাকাটা আমি এখন পাচ্ছি। এখন এই 16,220-এর পরে যদি আপনি ক্লিক করেন, এবার দেখবেন আপনার ইনফরমেশন গুলো সব ক্লিয়ার হয়ে যাবে। তার মানে এখানে কিন্তু উইথ ট্যাক্স, এটা কিন্তু উইথ ট্যাক্স শো করছে, এই যে দেখেন এই যে ট্যাক্সের ব্যাপারটা এখানে শো করছে, তার মানে এই ট্যাক্সের আপনার যে দায়বদ্ধতা সেখান থেকে কিন্তু আপনি মুক্তি পেলেন, সহজ কথা, ঠিক আছে। কিন্তু প্রফিট অ্যান্ড লসে কিন্তু এই ট্যাক্সের ইম্প্যাক্ট কোনোটা নাই। কারণ কি, আপনি যে টাকাটা রিসিভই করেন নাই, তাহলে প্রফিট অ্যান্ড লসে সেই ট্যাক্স মানে পে করার দায়বদ্ধতা তো আপনার আসবে না, তাই না? এটা বুঝতে হবে।
যে ওই ট্যাক্সটা আমার এখান থেকে যখন আমার চলে গেছে, তাহলে সেখানে তো আমার ট্যাক্স পেয়াবলের কোনো এটা আসতেছে না। আপনি যদি ব্যালেন্স শিটে যান, দেখি এটা ব্যালেন্স শিটে কোনো ইম্প্যাক্ট আছে কিনা, একটু দেখি। এই দেখেন, এই ভ্যাট কন্ট্রোলে যান, ভ্যাট কন্ট্রোলে যান, 1943, ওই সরি 1947.72, দেখি আগে। এই দেখেন, এই যে ব্রায়ান ফুডস, খেয়াল করেন যে ভ্যাটটা আপনার তো দেখা দিতে হবে ভ্যাটটা কোথায় গেল। এই যে 12/28/2022 সালে যে ইনভয়েসটা হয়েছিল 1008 ব্রায়ান ফোর্স এর সাথে, ভ্যাট কন্ট্রোলে এটা ডেপ্টর্স হিসেবে দেখানো হয়েছে, আলাদা অ্যাকাউন্ট ডেপ্টর্স, তার আন্ডারে চলে গেছে অটো। এখান থেকে 1000, অর্থাৎ প্রথম যে আমরা ক্রেডিট নোট করছিলাম 10,000 টাকার 10%-এর কত, 1000 টাকা ভ্যাট। এই যে ভ্যাট 10%, 10,000 অন অন 10,000, তার মানে 1000 টাকা ভ্যাট। তাহলে এটা বাদ গেছে কোথা থেকে, এই যে ডেপ্টরসে 1000 বাদ গেছে। এরপরে ব্রায়ান ফুডসের ইনভয়েস ওই 1008 সেম, এরপরের যে প্রোডাক্টটা ছিল এটাও ডেপ্টরসে আসছে 720। খেয়াল করেন, এই যে 4800 টাকা, তার উপরে ভ্যাট ছিল 15%, এই যে 15% ভ্যাট অন 4,800, এটার উপরে 720, তার মানে ভ্যাটের ক্যালকুলেশনটাও কিন্তু আপনি পেয়ে গেলেন। এই 720 এখান থেকে রিডিউস করা হয়েছে, ওকে। তার মানে এটা থেকে আপনি মুক্ত। দেখেন প্রথমে 1000 ছিল কত তারিখে, 12/28/22 তারিখে, তার মানে যেদিন ইনভয়েস করা হয়েছিল সেদিন 12/28/22, এই দুটো ভ্যাট আপনার দেওয়া লাগতো, এটা ডেপ্টরস হিসেবে। এখন দেখেন 2/12/25, মানে আজকের ডেটে ক্রেডিট নোট দুটো ব্র্যান্ড ফোর্স ডেপ্টরস, এটা কিন্তু মাইনাস ফিগার। খেয়াল করেন, আগে ছিল প্লাস ফিগার, তার মানে এই ভ্যাটটা আপনার দেওয়া লাগতো। আজকে এটা এই ভ্যাটে যা আপনার টোটাল যে ভ্যাট দেওয়া লাগতো তার থেকে এই দুটো মাইনাস হয়ে গেল, এই ভ্যাটটা আপনারা দেওয়া লাগবে না। এটা কিন্তু এই ভ্যাট কন্ট্রোলের থেকেও কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল, তার মানে এই দুটো ভ্যাট আপনার লায়াবিলিটি থেকে কমে গেল, রিডিউস হয়ে গেল, এখন কিন্তু ভ্যাট আরো কমে গেল, ওকে। তার মানে এই যে যে টোটাল রাইট অফ করলাম ইনভয়েসটা, যে এই টাকাটা আমি পাবো না, তার কারণে আমার ভ্যাটের যে লায়াবিলিটি তার থেকেও আমি মুক্তি পেলাম, এখান থেকে রিডিউস করা হলো। তার মানে পূর্ণাঙ্গ কোথায় কোথায় ইম্প্যাক্ট পড়লো আমরা সবকিছু খুব সুন্দর করে ব্যাখ্যা করলাম। আশা করি বুঝতে পারছেন, খুব কঠিন টাস্ক না। ক্লাসটা করার সময় একটু মনোযোগ দিলে ক্লাস শেষে মানে জিজ্ঞাসা থাকতে পারে, কিন্তু যে আমি একটা বিষয় যখন বোঝাচ্ছে, ভেঙে ভেঙে বোঝাচ্ছে, দুই কথা যেখানে বললে হয় সেখানে আরো বেশি বলতেছে আমাদের বোঝার সুবিধার্থে, তখন আমি একটু যদি ঠিকঠাক বুঝি, তাহলে হয়তো আমার বাকি টাস্কগুলো বুঝতে আরো একটু সুবিধা হয়, ওকে। তাহলে সেভাবে একটু সবাই মনোযোগ দিবেন ক্লাসটা করানোর সময়। আচ্ছা, রাইট অফ ইনভয়েস গেল, এটা একটা ক্রিটিক্যাল ইস্যু, আপনার রাইট অফ করতে হতে পারে, অনেক বায়ারের সাথে কাজ করতে গেলে রাইট অফ করতে হতে পারে, ঠিক আছে। এরপর আসি রিকারিং ইনভয়েস। রিকারিং ইনভয়েসটা কি? রিকারিং কথাটার অর্থ কি? বারংবার হতে থাকা, মানে চক্রাকারে চলতে থাকা, রিকারিং, ঠিক আছে। বারংবার মানে একই জিনিস, মানে বারংবার সংঘটিত হচ্ছে, সেটা হচ্ছে রিকারিং। এখন সেক্ষেত্রে রিকারিং ইনভয়েস মানে কি? তার মানে ইনভয়েস কোনো প্রোডাক্ট দিয়ে বা কোনো সার্ভিস দিয়ে বা কোনো প্রতিষ্ঠানের সাথে বা কোনো কাস্টমারের সাথে বারংবার হতে থাকতেছে। এখন ধরে নেন, সহজ উদাহরণের সাহায্যে যদি এটাকে বুঝি, সেটা হচ্ছে এই যে আপনি, আপনার কাছ থেকে আপনি প্রোডাক্ট বিক্রি করেন, আপনার কোনো একজন কাস্টমার সে কি বলে, যে দেখেন, মানে ধরেন প্রত্যেকে তো যার যার জায়গা থেকে বিজনেস করেন, এখন সে বিজনেস করা অবস্থায় সে যদি আপনার কাছে রিকোয়ারমেন্ট এভাবে রাখে যে দেখেন আমি তো প্রতি মাসে আপনার কাছ থেকে প্রোডাক্ট নেই, তা একটা কাজ করেন, আমাকে ফিক্সড ভাবে আমি আপনাকে বলতেছি যে আমার প্রতি মাসে ধরেন ইসিজি মেশিন 10টা, হ্যান্ড স্যানিটাইজার 30টা, তারপরে সার্জিক্যাল ইকুইপমেন্ট 20টা, প্রতি মাসে আমার অর্ডার দেওয়া লাগবে না নতুন করে, প্রতি মাসে আপনি আমাকে সেম জিনিসগুলো পাঠাবেন, প্রতি মাসের কত তারিখে, কততম দিনে, কতদিন একটানা পাঠাবেন, ধরেন বিগত এক, সরি মানে সরি আপকামিং 1 বছর আপনি পাঠাতে থাকবেন। যে এই ফেব্রুয়ারির 12 তারিখ আজকে, আজকে থেকে আমি কনফার্ম করলাম যে পরবর্তী 1 বছর, অর্থাৎ 12 মাস আপনি একটানা আমাকে পাঠাতে থাকবেন, আমি না বলা পর্যন্ত কন্টিনিউয়াসলি পাঠাতে থাকবেন 1 বছর, বা 6 মাস, বা 3 মাস, যে কয় মাস বলুন। এখন এটা মান্থলি একবারে পাঠাবে নাকি উইকলি একবারে পাঠাবে নাকি ডেইলি পাঠাবে, সব রকম সেট আপ করা যাবে, একটা প্রোগ্রাম সেট আপ করা যাবে যেটা অটো চলতে থাকবে, অটো চলমান থাকবে, যা আপনার নতুন করে প্রতি মাসে বা প্রতি সপ্তাহে বা প্রতিদিন আলাদা করে নতুন করে সেই ইনভয়েসটা আর করা লাগবে না। আপনি
সেটা সেট আপ করে রাখবেন প্রোগ্রামটা, অটোমেটিক্যালি সেই ইনভয়েসগুলো জেনারেট হবে, শুধু আপনি সেই ডেটে প্রোডাক্টগুলো পাঠাবেন। ঠিক আছে? এখন প্রশ্ন হতে পারে যে এটা শুধু কি রিকারিং ইনভয়েস করা যায়, আর কি কোনো ট্রানজেকশন ইনভয়েস করা যায়, মানে সরি, আর কি কোনো ট্রানজেকশন রিকারিং করা যায় না? হ্যাঁ, অনেক কিছুই রিকারিং করা যায়। চলেন আমরা একটু যাই, এখানে যাব গিয়ার আইকনে। গিয়ার এখানে যে অল লিস্টে যাব, এই যে রিকারিং ট্রানজেকশন, কোথায় গেছি, প্রথমে গিয়ার আইকনে গেছি, এরপরে অল লিস্টে আসছি। অল লিস্টে ক্লিক করলে এই দেখেন যেগুলো যেগুলো এনাবেল করা আছে সেই জিনিসগুলো সামনে চলে আসছে। এখন রিকারিং ট্রানজেকশনটা আমরা ভিতরে যে এনাবেল করবো, রিকারিং ট্রানজেকশন চালু করা আছে, শুধু সেট আপ করা নেই। আমরা রিকারিং ট্রানজেকশন এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন বলছে দেয়ার আর নো রিকারিং ট্রানজেকশন ম্যাচিং দ্য ক্রাইটেরিয়া, মানে আপনার এখন কোনো রিকারিং ট্রানজেকশন অ্যাড করা নাই। এখন কি করব, আপনার এখানে নিউতে যাব। এটা এখানে রিমাইন্ডার লিস্টে এখানে ড্রপডাউনে ক্লিক করলে রান রিপোর্ট, তার মানে আপনার এখানে রিকারিং ট্রানজেকশনের জন্য আলাদা এই এই যে জায়গাটা, এই জায়গা থেকে আলাদা রিপোর্ট জেনারেট করা যাবে। ওকে, তাহলে আমরা এই গিয়ার আইকন থেকে যে অল লিস্টে গেলাম, এরপরে রিকারিং ট্রানজেকশনে গেলাম। আবার দেখেন এইখান থেকে ট্রানজেকশনের আওতায়, এই যে ট্রানজেকশনের আওতায় এইখানে আছে দেখেন, এই যে ব্যাংক ট্রানজেকশন, রিসিপ্ট, রিকনসাইল, রুল, চার্ট অফ অ্যাকাউন্ট, এই যে রিকারিং ট্রানজেকশন, এই সেম জিনিস এখান থেকেও আছে ট্রানজেকশনের আন্ডারে, একদম নিচেরটা রিকারিং ট্রানজেকশন। তাহলে আমরা দুই জায়গা থেকে যে কোনো এক জায়গা থেকে গেলে হবে। আসলাম, এখানে এসে যেহেতু কোনো রিকারিং ট্রানজেকশন নাই, রিকারিং ইনভয়েস করব কিন্তু রিকারিং ট্রানজেকশনে আসছি। দেখেন নিউতে যাচ্ছি এবার, যেহেতু আমরা একটা রিকারিং ট্রানজেকশন সেট আপ করবো, নিউতে যাচ্ছি। নিউতে যে বলছে দেখেন সিলেক্ট ট্রানজেকশন টাইপ, যে আপনি কোন ধরনের ট্রানজেকশনকে রিকারিং করতে চান, যে কোন ধরনের ট্রানজেকশন আপনার এমন কমান্ড দিতে চান যেটা বারংবার বারংবার ফিরে আসবে বা বারংবার চলতে থাকবে, চলমান থাকবে, সেটা কোনটা করতে চান। দেখেন ট্রানজেকশন টাইপে যান, এখানে কি কি আছে দেখেন, বিল আছে। বিলকে আপনি রিকারিং করতে পারেন, নন পোস্টিং চার্জ চেক, নন পোস্টিং ক্রেডিট, ক্রেডিট কার্ড ক্রেডিট, ক্রেডিট নোট, ডিপোজিট, এস্টিমেট, এক্সপেন্স, ইনভয়েস, জার্নাল এন্ট্রি, রিফান্ড, সেলস রিসিপ্ট, ট্রান্সফার, সাপ্লায়ার ক্রেডিট, পার্সেস অর্ডার, সব কিছু আপনি রিকারিং করতে পারবেন। তা এই ইনভয়েসটা যদি আমরা করতে পারি, তার বাকিগুলো সব আমরা নিমিশেই করতে পারবো, কারণ একটা প্রতিষ্ঠানে ইনভয়েসটা বেশি সংগঠিত হয়। তো ইনভয়েসটা করতে পারলে বাকি বিষয়গুলো সবই সিমিলার, শুধু ফরম্যাট চেঞ্জ হবে, কাজ চেঞ্জ হবে না, কমান্ড চেঞ্জ হবে না, সেট আপ চেঞ্জ হবে না, শুধু ফরম্যাট। তো সেলস রিসিপ্টে কেমন, ট্রান্সফারে কেমন, সাপ্লায়ার ক্রেডিটে কেমন, শুধু ইনভয়েস যদি আমরা করি, ইনভয়েসে ক্লিক করব, করে ওকে করব, একটা সেট আপ করলে বাকিগুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। ঠিক আছে? এই জাস্ট টেমপ্লেটটা দেখেন, এখানে রিকারিং ইনভয়েস, টেমপ্লেট নেম, আপনি কোন কাস্টমারকে অ্যাসাইন করবেন সেই কাস্টমারকে চুজ করে দিলে হয়ে যাবে। এখন এগুলো পরে আসি, আগে দেখতে হবে টাইপ। টাইপ কি, আমার টেমপ্লেটের নামটা দিয়ে আসি আগে, একটু দাঁড়ান। এখানে কাস্টমার, প্রথমে আসি কাস্টমার, কোন কাস্টমারকে, কোন কাস্টমারের সাথে রিকারিং ইনভয়েসটা হবে। এখানে কাস্টমারে আসলাম, এসে আমি ধরেন নাম দিচ্ছি ক্রিস স্মিথ। ক্রিস স্মিথ নামটা দিলাম, দেখেন টেমপ্লেট নেম হয়ে গেল কি ক্রিস স্মিথ। খেয়াল করেন, এখানে আমরা আগে একটু নামটা অ্যাড করব কি, রিকারিং ইনভয়েস অফ ক্রিস স্মিথ, এটাকে কপি করলাম, খেয়াল করেন, রিকারিং ইনভয়েস কপি করলাম, এখানে পেস্ট করলাম রিকারিং ইনভয়েস অফ ক্রিস স্মিথ, এই অফটা যুক্ত করলাম, এরপরে ক্রিস স্মিথ কিন্তু লেখাই আছে, খেয়াল করেন। এই হবে টেমপ্লেটের নামটা। ওকে, টেমপ্লেট যে রিকারিং ইনভয়েস আমি যে সেট আপ করবো টেমপ্লেটটা, এটার নামটা কি হবে, রিকারিং ইনভয়েস অফ ক্রিস স্মিথ, আর কাস্টমারে ক্রিস স্মিথ, এই দুটো সিলেক্ট করলাম। এবার আসি টাইপে। টাইপে শিডিউলড এর নিচে মানে ড্রপ ডাউনে ক্লিক করি, দেখেন কি কি, শিডিউলড, রিমাইন্ডার, আনশিডিউলড। এখন এখানে তিনটা স্ট্যাটাসের কোনটা কি মিনিং, খেয়াল করেন। এখানে আপনার যে নির্দিষ্ট সময় অন্তর, ধরে নিলাম মাসে একবার, ওনার কমান্ড ছিল যে প্রতি মাসে আমাকে এই এই প্রোডাক্টগুলো পাঠাবেন। ঠিক আছে, সেভাবে কথা ছিল যে প্রতি মাসে এই প্রোডাক্টগুলো আপনার আমাকে নির্ধারিত একটা ডেটে পাঠাবেন, ধরেন প্রতি মাসের 15 তারিখে পাঠাবেন। এখন শিডিউল করলে কি হবে, আপনার কাছ থেকে অনুমোদন নেবে না, তার মানে প্রতি মাসের 15 তারিখে অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে। ঠিক আছে, আপনাকে নোটিফাইও করবে না। এখন দেখা গেল যাকে আপনি রিকারিং ইনভয়েস মানে যে পাঠাতে বলছে, সে দেখা যাচ্ছে কি কি করলো, যে 2 মাস আপনি দিলেন, 2 মাস গেল, অটোমেটিক্যালি জেনারেট হলো, আপনি প্রোডাক্টও পাঠালেন, আপনাকে নতুন করে মানে সরি একবারও মানে এই যে রিকারিং, সরি, রিকারিং ইনভয়েসটা হওয়ার সময় আপনাকে একবারও নোটিফাই করবে না, শিডিউলড করে রাখলে। তখন কি হবে, সে নিজের মতো করে কিন্তু তার নির্দিষ্ট ডেটে, যেভাবে আপনি কমান্ড দিয়ে রাখবেন এখানে, তার নির্দিষ্ট ডেটে অটোমেটিক্যালি
ইনভয়েস হতে থাকবে। তার মানে এটা করে রাখলে আপনার আর কিছু করা লাগবে না, অটোমেটিক্যালি হতে থাকবে। এখন দেখা যাচ্ছে যে আপনার যে কাস্টমার, সে 2 মাস প্রোডাক্ট নেওয়ার পরে যদি আপনাকে বলে যে ভাই এ মাসে দেওয়া লাগবে না প্রোডাক্টটা, আমি তো বলছিলাম একটানা 12 মাস বা 1 বছর দিবেন, এ মাসে দেওয়া লাগবে না, আমি কোনো কারণে বিদেশ যাচ্ছি, বা আমি কোনো কারণে আমার প্রতিষ্ঠানে এ মুহূর্তে সময় দিতে পারতেছি না, যে কোনো সুবিধা অসুবিধা, পারিবারিক বিষয় বা ব্যক্তিগত বিষয় থাকতে পারে, তখন কি হবে, শিডিউল করে রাখলে তখন কিন্তু আপনার এই পুরো প্রোগ্রামটাকে অফ করে দিতে হবে। উনি হয়তো আপনাকে বলতে পারে যে তৃতীয় মাসে, 2 মাস নিয়েছে, তৃতীয় মাসে বলতে পারে যে এই মাসে অন্তত দিয়েন না। তখন আপনি কি করবেন? তখন তো এই প্রোগ্রামটা হয় পূর্ণাঙ্গভাবে অফ করে রাখা লাগবে। তো এই হ্যাসেলে তো আপনি যাবেন না। তাহলে শিডিউল করলে কি হবে, এটা কিন্তু নিয়ন্ত্রণ আপনার হাতে থাকবে না, অটোমেটিক্যালি ওই ডেটে মাস্ট কিন্তু ইনভয়েস হবে। আর রিমাইন্ডার হবে কি, এ শিডিউল করা হবে, পাশাপাশি আপনাকে যাওয়ার আগে, আর অর্থাৎ এই ইনভয়েসটা ক্রিয়েট হওয়ার আগে আপনাকে রিমাইন্ড করবে যে যে ক্রিস স্মিথের সাথে একটা রিকারিং ইনভয়েস ছিল 2 দিন আগে। ধরেন এখানে ক্রিয়েট ড্যাশ ডেট ইন অ্যাডভান্স, মানে 2 দিন আগে থেকে আপনাকে জানাবে। ধরেন 2 দিন দিলাম, 1 দিন দিলাম, 5 দিন দিলাম, যে আজকে ধরেন 12 তারিখ, 15 তারিখ হচ্ছে ইনভয়েসটা হবে সাপোজ। 3 দিন আগে যদি আপনি এখানে সেট আপ করে দেন যে ক্রিয়েট 3 ডেজ অ্যাগো, 3 যদি এখানে দিয়ে রাখেন, তাহলে কি হবে, 15 তারিখে ধরেন এই রিকারিং ইনভয়েসটা হওয়ার কথা, 3 দিন আগে আপনাকে রিমাইন্ড করবে যে আগামী 15 তারিখে ক্রিস স্মিথের সাথে একটা রিকারিং ইনভয়েস ছিল, আপনি কি এই মাসে তাকে প্রোডাক্ট পাঠানোর জন্য অনুমোদন দিচ্ছেন? যদি দেন তাহলে ইয়েস দেন, মানে এখানে ইয়েস একটা বাটন আসবে, ঠিক আছে, বা মানে অ্যালাউ একটা বাটন আসবে। সেক্ষেত্রে কি হবে, এই রিমাইন্ডার করে থাকলে আপনার কিন্তু সুযোগ আছে যে ওই কাস্টমার, আপনার নেগোসিয়েশন যদি এমন হয় যে না, উনি যদি বলে যে না এই মাসে পাঠানোর দরকার নেই, তখন কিন্তু ইনস্ট্যান্ট আপনি তার সাথে কমিউনিকেট করতে পারেন যে এই মাসে কি পাঠাবো প্রোডাক্টটা। তখন যদি উনি বলে যে না কোনো কারণে আমি দেশের বাইরে থাকবো বা যে কোনো অসুবিধা থাকবে, তখন কিন্তু আপনি ওখানে অ্যালাউ জায়গা ডিনাই করে দিতে পারবেন। কিন্তু শিডিউল করলে কিন্তু সেই অপশন আপনাকে দিবে না। আর রিমাইন্ডার করলে শিডিউলও হবে, সাথে রিমাইন্ডও দিবে, মানে আপনার অ্যাপ্রুভাল ছাড়া ওই রিকারিং ইনভয়েসটা ওই মাসে সংগঠিত হবে না। আপনি যদি অ্যাপ্রুভ না করেন, ডিনাই করে দেন, তাহলে কিন্তু ওই মাসে আর ইনভয়েসটা হতে পারবে না। আর শিডিউল করা থাকলে হবেই হবে, হয় আপনার পুরো প্রোগ্রাম সেট আপটা যেটা থাকবে সেটা অফ করে দিতে হবে, না হলে প্রোডাক্ট অটো চলে যাবে। আর রিমাইন্ডার করলে কি হবে, ওই স্পেসিফিক মাসের সমাধানটা আপনার এই প্রোগ্রামটাকে অফ না করে আপনার করে দিতে পারছেন, যে ওই স্পেসিফিক 1 মাস যদি তাকে প্রোডাক্ট না পাঠানো লাগে, তাহলে আপনি ডিনাই করে দিলে ওই মাসের জন্য যাবে না, পরবর্তী মাসে আবার রিমাইন্ডার দিবে। এভাবে যদি 2-3 মাসও প্রোডাক্ট না নেয়, তাহলে 2-3 মাসে আপনি অ্যালাউ না করে ডিনাই করে দিতে পারতেছেন, এটা আপনার হাতে থাকতেছে। কিন্তু প্রোগ্রামটা বন্ধ করা, তাহলে তো এটা কেমন হয়ে গেল, সেট আপও করে রাখলাম আবার প্রোগ্রামও বন্ধ করলাম, সুবিধা নিতে পারলাম না, শুধু শিডিউল করার কারণে। ওকে, এই জন্য রিমাইন্ডার সবচেয়ে বেটার, যেখানে শিডিউল করাও থাকবে ওই ডেটটা, পাশাপাশি আপনাকে 2-1 দিন আগে, যে কয়দিন এখানে সেট আপ করে দেন তার আগে রিমাইন্ড করবে। এটাই বেটার, এবং এটাই মানে কি বলতে পারেন, যে একটা প্রতিষ্ঠানের মানে নিয়ম সিদ্ধ বা সব দিক দিয়ে সব বিষয় বিবেচনা করে রিমাইন্ডার সব থেকে জনপ্রিয় পদ্ধতি। আর আনশিডিউলড কি হবে, শুধু ড্রাফটে থাকবে, ও নিজের মতো ইনভয়েস ক্রিয়েটও হবে না, কিছু হবে না, ড্রাফটে থাকবে। আপনি যদি নিজে থেকে ম্যানুয়ালি ওটাকে আবার ড্রাফটের থেকে প্রতি মাসে পাঠান, ওটা ম্যানুয়ালি আপনার করে করে পাঠানো লাগবে, তাতে সে সমান কথা, তাহলে তার আনশিডিউল করে লাভ কি, তাহলে তো ইনভয়েস সিঙ্গেল সিঙ্গেল করতে পারলেই হলো, তাই না ব্যাপারটা? তা দেখা যাচ্ছে এই 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 প্রোগ্রামটা কখন কাজে লাগে, একটা প্রতিষ্ঠানে যখন অনবরত ব্যবসা, মানে রানিং ব্যবসা যাদের, সেক্ষেত্রে কিন্তু এই এই টুলটা বা এই যে প্রোগ্রামটা তাদের দারুণ কাজে লাগে। যেরকম যদি 10 জন কাস্টমার থাকে ফিক্সড, তারা প্রতি মাসে এই এই প্রোডাক্ট নেয়, তাহলে কিন্তু তাদের সাথে আপনি এইভাবে রিমাইন্ডার সেট আপ করে থাকলে হ্যাসেল অনেক কমে। সেক্ষেত্রে রিমাইন্ডার যদি আপনি সেট আপ করে রাখেন, তাহলে আরো কম ঝামেলা হয়। তাহলে চলেন আমরা সব থেকে এই রিমাইন্ডারটা চুজ করব, যদি আমাদের কোনো রিকারিং ট্রানজেকশন করতে হয়, শুধু ইনভয়েস না, বিল, এক্সপেন্স বা সেলস রিসিপ্ট যাই হোক, যদি আমার কখনো রিকারিং করতে হয়, তখন আমি টাইপ দিব কি, রিমাইন্ডার। ওকে, এবার রিমাইন্ড ড্যাশ ডেজ বিফোর দ্য ট্রানজেকশন ডেট। ধরেন 15 তারিখে আমি প্রোডাক্টটা পাঠাবো, তাহলে কয়দিন আগে, আমি এখানে 3 দিন দিতে পারি, 2 দিন দিতে পারি, 1 দিন দিতে পারি, মিনিমাম 1 দিনের থেকে যে কোনো দিন দিতে পারি। তো ধরেন আমি 3 দিন দিলাম, যে 3 দিন আগে আমাকে রিমাইন্ড করবে, যে প্রোডাক্ট যাবে 3 দিন পরে, আজকে আমাকে রিমাইন্ড দেবে যে এই মাসের জন্য কি, এই মাসের জন্য আগামী 3 দিন পরে এনার একটা, এই যে ক্রিস স্মিথের একটা রিকারিং ইনভয়েস টেমপ্লেট সেট আপ করা আছে, আপনি কি এই মাসে তাকে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন? যদি পাঠাতে চান তাহলে অ্যালাউ করেন, না পাঠাতে চাইলে ডিনাই করেন। মানে বাংলা একটু বললাম, জাস্ট লেখাটা এরকম থাকবে। সেক্ষেত্রে অ্যালাউ আর ডিনাই দুটো বাটন থাকবে, আপনি যদি অ্যালাউ করেন তাহলে আগামী 3 দিন পরে সেটা কিন্তু
অটো সেট হয়ে যাবে বা ইনভয়েসটা ক্রিয়েট হবে, সেই প্রোডাক্টটাও কিন্তু আপনার সেলস টিম যারা, তাদের কাছে মানে সেই ইনভয়েসটা ফরওয়ার্ড হয়ে গেলে তারাও কিন্তু প্রোডাক্ট পাঠাবে। তার মানে সেই রিমাইন্ডার আপনার কাছে থাকলো, তার মানে অ্যাপ্রুভ করার জন্য জাস্ট একটা ক্লিক করার জন্য আপনি একটা পারমিশন দিয়ে রাখলেন, রিমাইন্ড করার অপশন রিমাইন্ডার দিয়ে রাখলেন, তাহলে এটা বেটার। তাহলে এটা দিয়ে দিলাম 3 ডেজ আগে, আপনি 3, 2, 1 মানে যে কোনো ডেট, 5 দিন 10 দিন দিতে পারেন, ব্যাপার না। এবার কাস্টমারকে কৃষি স্মিতারে দেওয়া আছে, ইমেইল দেওয়া আছে, অটোমেটিক্যালি সেন্ড ইমেইল, এক্ষেত্রে অটোমেটিক্যালি সেন্ড ইমেইলও দিতে পারেন, আবার প্রিন্ট লেটারও দিতে পারেন, ঠিক আছে, আপনার দুটো দুটো দিতে পারেন একসাথে। যে হ্যাঁ, অটোমেটিক্যালি সেন্ড ইমেইল এটাও যাবে, আবার ইনভয়েসের যে প্রোডাক্টগুলো যাবে তার সাথে প্রিন্ট লেটার, ঠিক আছে। মানে আমি প্রোডাক্টগুলো যখন ডেলিভারি করতে যাব তখন এটার সাথে একটা প্রিন্ট করে পাঠাবো, ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে এটা দিলাম। এবার আসে কি ইন্টারভ্যাল কি, দেখেন এখানে কি কি আছে, মান্থলি, প্রথমে ডেইলি আছে, উইকলি আছে, মান্থলি আছে, ইয়ারলি। যদি সে বলে আপনাকে যে প্রতি উইকে একবার করে এই এই প্রোডাক্টগুলো পাঠাবেন, তাহলে উইক দিতে পারবেন। যদি বলে ডেইলি এই এই স্পেসিফিক প্রোডাক্ট পাঠাবেন, তা দিতে পারবেন। যদি বলে মান্থলি একবার পাঠাবেন, তাও দিতে পারবেন। যদি বলে ইয়ারলি একবার পাঠাবেন, তাও দিতে পারবেন। ওকে, সবগুলো তো ধরেন আমরা মান্থলি দিলাম, যে মান্থলি 1 ডে, এখানে খেয়াল করেন, ওয়ান মান্থলি ওয়ান কততম দিনে মাসে, দেখেন এখানে যদি ডেতে যান, ডেতে গেলে কি হবে, ধরেন ডে চুজ করা আছে, এখানে ডে বলতে কি বোঝাচ্ছে, একটা একটা সিঙ্গেল দিন। দেখেন এখানে যদি ডে থাকে তাহলে এই ফার্স্টের থেকে শুরু করে দেখেন 28 দিন পর্যন্ত থাকবে, 28 দিন, এরপরে থাকবে লাস্ট। মানে এই যে ডে ফরম্যাটের পরে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, লাস্ট, এগুলো কি জানেন, ডের নিচে গুলো উইক। মানে এই মাসের কততম উইকে, যে ফার্স্ট উইকের এততম দিন, সেকেন্ড উইকের এততম দিন, থার্ড উইকের এততম দিন, এরকম চুজ করা যাবে। আর যদি আপনি ডেটা রাখেন, প্রথমে যে ডেটা আছে, ডে মানে ওই মাসের 28তম দিন পর্যন্ত যে কোনো দিন, যে 22 তারিখে, ওই ওই মাসের ডে কত, ফার্স্ট ডেতে, ওই মাসের 18th ডেতে, ওই মাসের 24th ডেতে, এইভাবে পাঠাতে পারবেন। তো ধরেন আমরা যদি ডে সিলেক্ট করি, এখানে ডে সিলেক্ট করা আছে, এখানে কিন্তু আমরা ধরেন এখানে 25 ডে দিয়ে দিলাম, দিতে পারলাম, তার মানে 25তম দিন, তার মানে 25 তারিখ, বুঝতে পারছি। আর যদি ডে না দিয়ে ফার্স্ট দিই, তার মানে ফার্স্ট দিলে দেখেন কি কি আসতেছে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, মানে উইকের নাম চলে আসতেছে। ফার্স্টেও তাই আসতেছে, শুধু ডেতে আসতেছে 1 থেকে 28তম দিন। আর ফার্স্ট, সেকেন্ডে গেলে দেখেন সেই উইকের নাম আসতেছে, মানে উইক দিয়ে ডের নাম আসতেছে। থার্ডে যাব, সেখান থেকেও কিন্তু ডে এর নাম আসতেছে। লাস্টে যাব, সেখানেও কিন্তু লাস্ট উইক, বোঝাচ্ছে লাস্ট উইক, ফার্স্ট উইকস, এখানে ফার্স্ট উইক, এখানে লাস্ট উইক, আর মাঝখানে সেকেন্ড, থার্ড, ফোর্থ উইক। ওকে, দেখা যাচ্ছে কোনো মাসে ফোর্থ উইক আছে, আবার 5 নাম্বার উইকও আছে, সেক্ষেত্রে লাস্ট উইকও দিতে পারেন, একদম লাস্ট উইক। ওকে, তা সেক্ষেত্রে উইকলিও আপনি কোনো একটা স্পেসিফিক ডেটে পাঠাতে পারেন, আবার এইখানে এই ফার্স্ট, সেকেন্ড, লাস্ট, থার্ড, ফোর্থ না দিয়ে ডে দিয়ে স্পেসিফিক 28 দিন, এখানে 30 দিন বা 31 দিন নেই, 28 দিন পর্যন্ত আছে, ঠিক আছে। তা আপনি এখানে স্পেসিফিক কোনো একটা ডেতে পাঠাতে পারেন, আর যদি 28 দিনের পরেও দিতে হয় তাহলে লাস্ট দিয়ে, এই যে ডে দিয়ে লাস্ট দিয়ে দিতে পারেন, কিন্তু লাস্ট পর্যন্ত যাবেন, 28 দিন পর্যন্ত আছে। তো ধরে নেন আমাদের কমান্ড কি হবে, মান্থলি আমরা 15 তারিখে দিতে চাই, তাহলে কি করবো আমরা, 15 তারিখে দিয়ে কোনো ফার্স্ট, সেকেন্ড উইকে আমরা যাব না, আমরা ডেতে যাব, ডেতে যে এখানে যে 15তম তারিখ দিয়ে দেবো, 15, এই যে 15th। ওকে, 15 দিয়ে দিলাম, অফ এভরি 1 মান্থ, ঠিক আছে, অফ এভরি 1 মান্থ মানে মাসে একবার দিতে চাচ্ছেন, ঠিক আছে, মানে প্রতি মাসে একবার। এখানে যদি আরো দিতে চান অ্যাড করতে পারেন। এবার আসি, এখানে দুটো স্ট্যাটাস আছে, স্টার্ট ডেট, এন্ড ডেট। যদি কেউ বলে যে আমার এটা চলমান থাকবে, আমি না বলা পর্যন্ত চলমান থাকবে, তাহলে কি হবে দেখেন, এন্ড ডেট দেওয়া লাগবে না। ধরেন আজকের ডেট কত, 12 তারিখ, ধরেন 12 তারিখ দিয়ে দিলাম, আজকে থেকে স্টার্ট হচ্ছে, কিন্তু আজকে কিন্তু যাবে না, আমি দিয়ে দিছি কত, 15তম তারিখ, 15তম দিন, এখানে দিয়ে দিছি মান্থলি, মাসের দিন দিয়েছি 15তম দিন। ওকে, মাসে একবার, এটা দিয়ে দিলাম। এটার মিনিংটা, পুরো লাইনটার মিনিং এই দাঁড়ালো। এবার স্টার্ট ডেট কত, আজকে 12 তারিখ, তার মানে আজকে কি যাবে, না যাবে না, আজকে 12 তারিখ, 13, 14, 15, 15 তারিখে যাবে, তার মানে আর 3 দিন পরে যাবে। এখন এটা তো স্টার্ট ডেট, যদি কোনো বায়ার বা সরি, আপনার যদি কোনো ক্লায়েন্ট তার কাস্টমারের ইনফরমেশন আপনাকে এভাবে দেয় যে স্টার্ট ডেট হবে কিন্তু কোনো এন্ড ডেট হবে না, তখন এখানে এন্ড ডেটের নাম থাকবে। আর যদি বলে স্পেসিফিক ভাবে, যেমনটা আমি বলেছি যে বিগত, মানে সরি ভাই, আগামী 1 বছর এভাবে চলমান থাকবে, তাহলে এন্ড ডেটে যে কি করবেন দেখেন, বাই দিবেন, বাই ডেট দিতে পারেন। তাহলে স্টার্ট ডেট আজকে থেকে, বাই কত তারিখ, ধরেন 2026 সালের আজকে, আজকের তারিখ, বা 26 সালের ধরেন 12 তারিখ বা 10 তারিখ দিতে পারেন। এখন ফেব্রুয়ারি মাসে কি যাবে কিনা, তাহলে যদি যায়, ফেব্রুয়ারি মাসেও যদি যায়, যদি বলে, তাহলে 15 তারিখ দিবেন বা 16 তারিখ দিলেন, ধরেন ফেব্রুয়ারি মাসেও একবার যাবে, ঠিক আছে।
যদি বলে যে ফেব্রুয়ারি মাস পর্যন্ত, আর যদি বলে যে না ফেব্রুয়ারি মাসের না জানুয়ারি, যেহেতু এই ফেব্রুয়ারিতে যাচ্ছে একবার, তার মানে 12 মাস যদি হয়ে থাকে তাহলে জানুয়ারির 15 তারিখ পর্যন্ত যাবে, তাহলে আমি 16 তারিখ দিয়ে দিচ্ছি, একদিন বেশি দিয়ে দিচ্ছি, তার মানে ওই মাসে তো একবারই যাবে, 15 তারিখে যাবে। তাহলে এভাবে দিবেন এন্ড ডেট। তাহলে এখানে স্টার্ট ডেট এন্ড ডেট বাই, মানে এই তারিখ থেকে এই তারিখ, বাই বোঝাচ্ছে এই। আর যদি আফটার দেন, আফটার দিলে দেখেন অকারেন্স বলতে কতবার ঘটতেছে দেখেন। স্টার্ট ডেট আজকে, আজকে 12 তারিখ, কিন্তু আজকে যাচ্ছে না, কত তারিখে যাচ্ছে, মাসের দিন 15তম দিনে যাচ্ছে। আর যদি এখানে এন্ড আফটার যদি দেন, বাই দিলে তো ডেট বাই ডেট, আর আফটার যদি দেন তাহলে কি হবে জানেন, অকারেন্স মানে এই আজকের ডেটের থেকে ধরেন 12তম বার যাবে, 12 বার, তার মানে মাসে একবার, এই সব কমান্ড ঠিক থাকবে। এখানে আপনি এন্ড আফটার মানে 12 বার যাবে, আফটার 12, তার মানে কি 12 বার এই ট্রানজাকশনটা হবে, তারপরে এটা এন্ড হবে। বুঝতে পারছেন, তার মানে দুই রকম কমান্ডই এখানে আছে, যে আফটার কততম অকারেন্স মানে কততম বার এটা ঘটার পরে, বা কততম বার এটা ইনভয়েস হওয়ার পরে তারপরে এটা মানে স্টপ হবে, সেটা কিন্তু এই আফটার দিলেন। আর যদি বাই দেন তাহলে ধরেন এই ডেটটা দিয়ে দিতে পারেন, ধরেন আমি দিয়ে দিলাম 16/1/2026, তার মানে জানুয়ারি মাস পর্যন্ত যাবে 26 সালের। ওকে, আপনার যেভাবে মন চায় সেভাবে আপনি দিতে পারবেন, সব অপশন কুইক বুকস রাখছে। এখন আসি টার্ম কি হবে, কতদিনে টাকাটা দিবে। এখানে যদি নেট 30 হয় 30, যদি বলা হয় নেট 20, নেট 15, আপনার যেটা ধরেন নেট 30। ওকে, এখানে শিপ ভাই আছে কুরিয়ার, ঠিক আছে, শিপিং ডেট কবে শিপিং হবে ইত্যাদি ইত্যাদি যদি থাকে দিতে পারেন। এখন আসি প্রোডাক্টে, ধরেন এখান থেকে প্রোডাক্টে আসবো, ধরেন সার্জিক্যাল ইকুইপমেন্ট। এখন কি কি প্রোডাক্ট যাবে প্রতি মাসে, সেম প্রোডাক্ট গুলো যাবে। কোয়ান্টিটি ধরেন এখানে যেহেতু মাসে একবার নিবে, ধরেন এখানে 30 পিস, কোয়ান্টিটি 30 পিস, ট্যাক্স 10%। এখানে আসি ইসিজি মেশিন কোয়ান্টিটি 25 পিস, ঠিক আছে। এই দেখেন স্টক আউট, এটা 25 পিস যাবে না, দেখেন এই যে স্টক আউট, কোয়ান্টিটি অন হ্যান্ড -3 আছে, দেখছেন আউট, এটা আউট কিন্তু ট্র্যাক করে। তাহলে ইসিজি মেশিন দিয়ে আমাদের হচ্ছে না এখন, এখন 30 পিস দিলে যাবে না, তাহলে আমরা অন্য একটা প্রোডাক্ট দেবো এখানে। আমরা এখানে দিব ধরেন হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড স্যানিটাইজার এখানে দিব 45 পিস, এখানে ট্যাক্স দিব 10%। এখানে কি দিব, আমরা অন্য একটা প্রোডাক্ট দিব, একটা প্রোডাক্ট চুজ করি স্টক নাম এই করে, ওয়েট, ইসিজি মেশিন যাচ্ছে না, ইলেকট্রোকার্ডিওগ্রাফ। ওকে, এখানে কোয়ান্টিটি দিব কত, ধরেন 50 পিস দিলাম, দিয়ে এখানে ধরেন 15% ট্যাক্স, স্ট্যান্ডার্ড রেটের ট্যাক্স। এই তিনটা প্রোডাক্ট ওনাকে প্রতি মাসে আমার এই কোয়ান্টিটি সরবরাহ করতে হবে। আমার কমান্ড যা দিয়েছি সেই মাসে সেই তারিখে সেই অবস্থায় যাবে, ঠিক আছে। এখানে এসে আমি কি করব, এখানে আর কোনো কাজ আমার নাই, সেভ টেমপ্লেট, খেয়াল করেন সেভ টেমপ্লেট। এখন দেখেন আমার কিন্তু টেমপ্লেট ক্রিয়েট হয়ে গেছে, দেখেন রিকারিং ইনভয়েস অফ ক্রিস স্মিথ, টেমপ্লেট নেম, টাইপ কি হবে, রিমাইন্ডার টাইপ, ইসের ট্রানজাকশন টাইপ কি, ইনভয়েস, মানে আমার এখানে তো অনেক ট্রানজাকশন আছে, বিল রিকারিং করা যায়, ইনভয়েস করা যায়, এস্টিমেট করা যায়, এক্সপেন্স করা যায়। এই যে টিএন, সরি টিএক্সএন বলতে ট্রানজাকশন টাইপ, আমার ইনভয়েসকে আমি রিকারিং করছি, তার মানে ট্রানজাকশন টাইপটা ইনভয়েস। ইন্টারভ্যাল কি, এভরি মান্থ, দেখেন প্রিভিয়াস ডেট, এখন দেখেন এই প্রিভিয়াস ডেটটা কি, প্রিভিয়াস ডেট মানে কি, আজকে তো এখনো পাঠানো হয়নি, আজকে 12 তারিখ, 13, 14, 15, এই 15 তারিখে যখন প্রথম আমার প্রোডাক্টটা যাবে, তখন প্রিভিয়াস ডেটটা ধরেন আজকে 16 তারিখ, আজকে ধরেন 16 তারিখ, 12 তারিখ না, তাহলে কি হতো, এই 16 তারিখে দেখাতো যে গত দিন 15 তারিখে গেছে, সর্বশেষ গেছে, এবং নেক্সট যাবে হচ্ছে মার্চ মাসে, ধরেন ফেব্রুয়ারি মাসেরটা 15 তারিখে চলে গেছে, আজকে ধরেন 16 তারিখ, তখন আমি দেখতেছি প্রিভিয়াস ডেট কত ছিল, মানে প্রিভিয়াস অর্থাৎ একবার পাঠানো হয়ে গেছে, সেটা হচ্ছে 15 তারিখ পাঠানো হয়েছে, 15/2 বা 2/15/2025 পাঠানো হয়েছে। আর নেক্সট পাঠাতে হবে কত তারিখে, 3/15/25, এটা তখন লেখা থাকতো। যেহেতু আমরা এখনো পাঠাইনি, এই জন্য নেক্সট ডেট আপকামিং যে 15 তারিখ সেটা দেখা উঠতেছে। আর যখন 1 মাস পাঠানো হয়ে যাবে, এর পরের মাসে আবার পাঠাতে হবে, তখন প্রিভিয়াস ডেটটাও দেখা যাবে, নেক্সট ডেটটাও দেখা যাবে। ওকে, এবার কাস্টমার বা সাপ্লায়ার ক্রিস স্মিথ অ্যামাউন্ট, টোটাল এই টাকাটা দেখাচ্ছে। এখন এটা কি কি করতে পারবেন, এডিট করতে পারবেন, এর যদি কোনো ইনফরমেশন এডিট করতে চান এডিট করতে পারবেন, এর যে কোনো ইনফরমেশন যদি লাগে, আপনার এডিট করার প্রয়োজন হয়, যে না উনি আপনাকে কোনো ইনস্ট্রাকশন দিল আপনার মানে সে কাস্টমার, সেখানে আপনি এডিট করতে পারবেন, যে বললো যে না 50 পিসের জায়গায় আপনি কি করে 40 পিস দেন, তাহলে আপনি এডিট করতে পারবেন। বা যদি বলে এখানে 30 পিসের জায়গায় 55 পিস দেন, দিতে পারবেন। যদি বলে যে এখানে ডিসকাউন্ট দিতে হবে 5% টোটাল ওভারঅলের উপরে, দিতে পারেন।
যদি বলে যে ডিপোজিট করেন 2,000 পাউন্ড বা 20,000 পাউন্ড, আপনি দিতে পারেন যে কোনো কিছু। এ যদি বলে যে না 15তম দিন না, আপনি 17তম দিন দেন বা 10তম দিন দেন, দিতে পারেন। 3 দিন আগে রিমাইন্ডার আপনি 1 দিন আগে দেন, দিতে পারেন। ঠিক আছে। এন্ড ডেট যদি বলে যে না আরো 6 মাস বাড়ান, দিতে পারেন। ঠিক আছে। এইভাবে আপনি দিতে পারেন। ওকে। ডেট যদি 15 তারিখের জায়গায় 10 তারিখ বলে, সেভাবেও দিতে পারেন। সবকিছু এডিট করা যাবে। ঠিক আছে। এবার আসি কি, এইটার এই এডিটের পাশে যে ড্রপ ডাউন, এখানে ক্লিক করেন। এটা ইউজ, এটা কি ইউজ করতে চাচ্ছেন, তাহলে ইউজে ক্লিক করেন। শুধু এটা ক্রিয়েট করে দিলেই হবে না, এখানে ইউজে ক্লিক করে দিতে হবে। যেমনটা ইনভয়েস ক্রিয়েট করে ইনভয়েসে যে টেমপ্লেট ক্রিয়েট করছিলাম, সেটা ডিফল্টে সেট আপ করছিলাম, এটা ইউজেও ক্লিক করে দিতে হবে। এরপর এটা ডুপ্লিকেট করতে পারবেন, এটা পজ করে রাখতে পারবেন। ওই যে ধরেন কোনো মাসে যদি আপনি পাঠাতে না চান, বা আপাতত এই রিগারিং ইনভয়েসটার যে ট্রানজাকশনটা আমরা এখানে টেমপ্লেটটা রেডি করছি, এটা যদি পজ করে রাখতে চান যে না আপাতত এর কার্যকারিতা থাকবে না, এটা কার্যকারিতা আমি বন্ধ করে রাখবো, তাহলে পজ করে রাখবেন। এবার স্কিপ নেক্সট ডেট, খেয়াল করেন যে নেক্সট ডেট কত। ধরেন এখানে 2/15/25, বা যদি বলে যে না আপাতত এই মাসে পাঠানোর দরকার নেই, তখন আপনি স্কিপ নেক্সট ডেট করে দিতে পারবেন, যে আগামী যে মাস বা এই যে যে 15 তারিখে পাঠানোর কথা, সেই তারিখে পাঠানোর কথা ছিল, কিন্তু বায়ার বলছে বা আপনার কাস্টমার বলছে যে এটা আপনার পাঠানো লাগবে না এই তারিখে, এর পরের মাসে পাঠাবেন, তাহলে স্কিপ নেক্সট করে দিতে পারেন। আবার ডিলেটও করে দিতে পারেন। তা আমরা কি করবো, ইউজে ক্লিক করে দিব। ওকে। আচ্ছা, এটা মানে এটা কমান্ডে আছে, ইউজ করলে মানে বোঝাচ্ছে যে এখানে আহ জাস্ট এ মিনিট, আমি একটু একটু আচ্ছা, তাহলে এভাবে কিন্তু আমরা করতে পারবো। আর ইউজ বলতে বোঝাচ্ছে এই ইনভয়েসটাকে আলাদা যদি কোনো কাজে ইউজ করতে চান, এটা ডিফল্টে না সেট আপ করলেও চলবে, ইউজ দিলে ওই সেই ইনভয়েসের ভিতরে নিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে। এখন আমরা এই পর্যন্ত দেখলাম। এখানে এসে এটা কাজ হচ্ছে কি, রিকারিং ইনভয়েস। এখন দেখবো কাস্টমার স্টেটমেন্ট। এটা দেখলে আমাদের ক্লাসটা শেষ হবে। কাস্টমার স্টেটমেন্ট। এখন কাস্টমার স্টেটমেন্টটা কি, ধরেন আপনি আপনার কাস্টমারের যেমন জার্নালটা, সরি জার্নাল বলছি, লেজার সংরক্ষণ করেন। এখানে তো লেজারটা চার্ট অফ অ্যাকাউন্ট হিসেবে আছে। ঠিক আছে, অ্যাড করা। কিন্তু দেখা যাচ্ছে টালি বা অন্যান্য যে সফটওয়্যার গুলো আছে, সেখানে দেখা যাচ্ছে যে একজন ব্যবসায়ী তার কাস্টমার বা তার সাপ্লাইয়ার যেই থাকুক, মানে যতগুলো পক্ষ থাকে তাদের কিন্তু লেজার সংরক্ষণ করে। তা আপনি যেমন ধরেন আপনার কাস্টমারের লেজার সংরক্ষণ করেন, আপনার কাস্টমারও কিন্তু আপনার লেজার সংরক্ষণ করে। এখন বিভিন্ন প্রয়োজনে আপনার কাস্টমারের স্টেটমেন্ট দরকার হতে পারে। আপনার সাথে কতদিন ধরে বিজনেস করছে সেই কাস্টমার, মানে সেই সেই স্টেটমেন্টও দরকার হতে পারে। আবার আপনার কিন্তু তার কাছে থেকেও কিন্তু স্টেটমেন্ট দরকার হতে পারে, মানে এক পক্ষের আর এক পক্ষের স্টেটমেন্ট দরকার হতে পারে। এখন যদি আপনার কোনো কাস্টমার আপনাকে বলে যে আমি আপনার সাথে কতদিন ধরে বিজনেস করছি, তার একটা স্টেটমেন্ট আমার লাগবে। বিভিন্ন স্টেটমেন্ট হয়, কাস্টমার স্টেটমেন্ট 3 রকমের হয়। যদি কোনো একটা স্টেটমেন্ট আপনার কাছে চায়, সেক্ষেত্রে আপনার যদি দিতে হয়, তাহলে আপনার তো প্রসিডিউর জানতে হবে। আপনার যে ক্লায়েন্টের কাজ আপনি করবেন কুইক বুকসের, সেক্ষেত্রে যদি সেই কাস্টমার আপনাকে আহ, বলে যে আমাকে এই স্টেটমেন্টটা দিতে হবে, তা আপনি যদি আপনার ক্লায়েন্ট যদি আপনাকে দিতে বলে, আপনি যদি কাস্টমার স্টেটমেন্ট কিভাবে করতে হয় সেটা যদি না জানেন, তাহলে তো হবে না। সেক্ষেত্রে কাস্টমার স্টেটমেন্ট 3 প্রকার হয় কুইক বুকসে। 3 প্রকার জেনারেট করা যায়, কিভাবে করতে হয় সেটা আমরা একটু দেখবো। চলো, কাস্টমার স্টেটমেন্ট বলতে তার সাথে যে বিজনেস চলমান আছে সেটার আলোকে স্টেটমেন্ট তৈরি করে। এখন তাহলে আমরা কোথায় যাব, এই সেলস সেন্টারে এসে কাস্টমারের যাব। ঠিক আছে। এখন দেখেন, এখানে ধরেন আমি ক্রিস স্মিথ, ক্রিস স্মিথের সাথে কি করব, ক্রিস স্মিথের মানে স্টেটমেন্ট, ক্রিস স্মিথ আমাকে বলছে যে আমার স্টেটমেন্ট দেন, আমাকে কাস্টমার স্টেটমেন্ট। আমি তো আপনার কাস্টমার, আপনার সাথে যে এতদিন ধরে বিজনেস করতেছি। 3টা নাম আছে, কাস্টমারের 3টা স্টেটমেন্ট হয়, সেই 3টার যে কোনো একটা দিতে বলছে, কোন 3টা আমরা দেখব। তাহলে আমি দেবো কিভাবে, আমি প্রথমে কাস্টমার ডাটাবেজে আসবো, এই যে কাস্টমারের আন্ডারে আসছি। এসে কোন কে আমাকে মানে আমার কাছে কে চেয়েছে কাস্টমার স্টেটমেন্ট, ধরেন কৃষি স্মিথ আমার কাস্টমার, সে চেয়েছে। তাহলে আমি কৃষি স্মিথের এই যে যে ঘরটা আছে, এখানে সে টিক মার্ক দিব। দেখেন টিক মার্ক দিলে দেখেন এই কৃষি স্মিথ চেয়েছে, তাহলে কৃষি স্মিথের কাস্টমার স্টেটমেন্ট আমি রেডি করবো। টিক মার্ক দিলাম, দেওয়ার পরে ব্যাচ অ্যাকশন আসছে, ব্যাচ অ্যাকশন। এখানে ড্রপ ডাউনে ক্লিক করব, দেখেন ক্রিয়েট স্টেটমেন্ট। ওকে। আবার এখানে ক্লিক না করে আমি কিভাবে করতে পারি, দেখেন এই যে কৃষি স্মিথ এই যে নামটা আছে, এখান থেকে একটু স্ক্রল করি, এই সাইডে চলে আসি। দেখেন কৃষি স্মিথ কই,
সেখান থেকে একটু ছোট করে ফেলি, কিছু ঘর একটু ছোট করে ফেলি, দাঁড়া, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। এখানে কলামের ঘরটা এখান থেকে তো ছোট হচ্ছে না। আচ্ছা যাই হোক, এখান থেকে ক্রিস স্মিথ আছে, এই এই যে ক্রিস স্মিথের নামের শেষে এই যে ক্রিস স্মিথ মেইলটা দেখলে বুঝতে পারবো। ধরেন এই যে ক্রিস স্মিথ, ক্রিস স্মিথ দেখেন এই যে রিসিভ পেমেন্ট, এর পাশে যে ড্রপ ডাউন আছে, এখান থেকেও কিন্তু ক্রিয়েট স্টেটমেন্ট করা যাবে। এই যে ক্রিয়েট স্টেটমেন্ট, ওকে, মানে ওখান থেকেও করতে পারেন সিলেক্ট করে, তারপর এখান থেকে ক্রিস স্মিথের পাশে অর্থাৎ কাস্টমারের পাশে ক্রিয়েট স্টেটমেন্ট এখান থেকেও করতে পারেন। চলুন আমরা এক জায়গাতে দেখি। দেখেন কি কি স্টেটমেন্ট আছে, একটা কাস্টমারের কি কি স্টেটমেন্ট থাকতে পারে। ব্যালেন্স ফরওয়ার্ড থাকবে, ওপেন আইটেম থাকবে, ট্রানজাকশন স্টেটমেন্ট থাকবে। ব্যালেন্স ফরওয়ার্ড কি, আপনার সাথে ক্রিস স্মিথের সাথে টাকা পয়সা লেনদেন কি দেখি হয়েছে, মানে দেনা মানে নেওয়া দেওয়া নেওয়া দেওয়া, এটা ব্যালেন্স ফরওয়ার্ড। মানে টাকা নেওয়া দেওয়া সবকিছু মিলে ব্যালেন্স ফরওয়ার্ড, এখানে শুধু টাকা দেওয়া নেওয়ার ব্যাপারটা আছে, বুঝলেন। এবার আছে ওপেন আইটেম, যে এখনো রানিং আছে, এখনো ক্লিয়ার হয়নি, আনক্লিয়ার্ড, এইটা হচ্ছে ওপেন আইটেম হিসেবে থাকবে, যে ট্রানজেকশন গুলো এখনো ক্লিয়ার হয়নি, চলমান আছে। আর ট্রানজেকশন স্টেটমেন্ট, কি কি ট্রানজেকশন হয়েছে, ইনভয়েস হতে পারে, এক্সপেন্স হতে পারে, বিল হতে পারে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হতে পারে, সেই ট্রানজেকশন কি কি হয়েছে সেটার লোকেজ স্টেটমেন্ট, এই তিন ধরনের স্টেটমেন্ট হবে, ওকে। তা এখন তিনটা স্টেটমেন্ট তিনটা সেগমেন্টে করা যায়। এখানে তো আমরা সদ্য অল্প ডাটাবেস দিয়ে কেবল প্র্যাকটিস করছি, একটা বায়ারের অ্যাকাউন্টে কিন্তু অনেক স্টেটমেন্ট থাকবে। এখানে তো আমরা কেবলমাত্র ডাটাবেসে প্র্যাকটিস করছি 8 নাম্বার ক্লাসের থেকে, আজকে 9, সরি আজকে 9 নাম্বার ক্লাস। তার মানে আমরা গত একটা ক্লাস প্র্যাকটিস করছি, আজকে দুটো ক্লাস প্র্যাকটিস করতেছি, তার আলোকে আমরা স্টেটমেন্ট করতেছি, জাস্ট 2 দিনের। আর একটা কাস্টমার স্টেটমেন্ট আপনার বায়ার অ্যাকাউন্টে করতে গেলে দেখবেন অবস্থা খারাপ হয়ে যাবে, 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছরেরও ট্রানজাকশন আপনার দিতে হতে পারে। মানে ডেট রেঞ্জ উনি যেভাবে চায় সেভাবে দিতে পারবেন, ঠিক আছে। তো ধরেন আমরা যেহেতু অল্প ট্রানজাকশন অ্যাড করছি কেবলমাত্র, তার ভিতরে আমরা স্টেটমেন্টটা দেখতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে ব্যালেন্স ফরওয়ার্ড, দেখেন টোটাল ব্যালেন্স ফ্রম অন কাস্টমার, মানে কত ব্যালেন্স ফরওয়ার্ড হয়েছে তাও কিন্তু এখানে শর্টকাটে থাকবে। এখন ধরেন প্রথমে আমরা স্টেটমেন্ট টাইপ ব্যালেন্স ফরওয়ার্ড, এটা কিভাবে করতে হবে, স্টেটমেন্ট ডেট দিতে হবে, যে কত তারিখে স্টেটমেন্ট করতে চাচ্ছেন, ধরেন আজকের ডেট, আজকের ডেটটাই দিতে হবে, স্টেটমেন্ট কত তারিখে মেক করতেছেন সেটার ডেট আজকে দিলাম, আজকের ডেট। এবার কত তারিখ থেকে কত তারিখের স্টেটমেন্ট চাচ্ছেন, উনি যদি বলে যে আমি 2018 সাল থেকে তোমার সাথে বিজনেস করি, তুমি সেই 2018 সালের থেকে বিজনেস থেকে আমার সেই স্টেটমেন্ট দাও, তাহলে আমি কি করব, মান্থ ডেট ইয়ার 01/01/2018, সরি 18, আমি সেই 2018 সালের 1 তারিখ থেকে শুরু করলাম, আর এন্ড ডেট ধরেন আজকের ডেট। উনি যদি বলে যে এত দিনে আজকের ডেট পর্যন্ত আপনার সাথে ব্যালেন্স ফরওয়ার্ডের যত স্টেটমেন্ট আছে সেটা আমাকে দিবেন, তাহলে দিলাম স্টার্ট ডেট থেকে এন্ড ডেট। আপনাকে যদি বলে যে এই যে আজকের ডেট, আজকে 12 তারিখ, আজকে ফেব্রুয়ারি 12 তারিখ, যদি বলে যে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে 12 তারিখের দেন, তাও দিতে হবে। আপনাকে ডেট রেঞ্জটা যেভাবে দিক আপনি সেভাবে দিতে পারবেন। তা আমরা স্টার্ট ডেট টু এন্ড ডেট দিয়েছি এমন ভাবে যাতে করে কোনো ডেট গ্যাপ না থাকে। যদি কেউ এমন বলে যে আপনার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত যত বিজনেস করছি তার আলোকে আমাকে ব্যালেন্স ফরওয়ার্ড স্টেটমেন্ট দেন, তাহলে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ডেটটা চুজ করলেন। চুজ করলে কি হবে দেখেন, এই যে চুজ তো করছেন, চুজ করে এখন কি করবেন, এই যে প্রিন্ট অর প্রিভিউ, এখানে আগে সেভ টেপ পরে করেন, সেভ অটো হয়ে যাবে। আপনি এই যে এই দেখলেন যে একটা স্টেটমেন্ট আছে ক্রিস স্মিথ, এই যে ব্যালেন্স ফরওয়ার্ড কত 6673.92, এটা টাকাও দেখতে পাচ্ছেন, এখানেও টাকা দেখা যাচ্ছে, ঠিক আছে। যদি কিছু না থাকতো তাহলে কিন্তু স্ট্যাটাস আসতো না, যে ওনার সাথে যদি ব্যালেন্স ফরওয়ার্ডের কোনো স্টেটমেন্ট না থাকতো তাহলে কিন্তু এটা আসতো না, ওকে। তার মানে একটা আছে। এখন এখানে এসে আমরা কি করবো, প্রিন্ট অর প্রিভিউতে ক্লিক করবো, ডেট রেঞ্জ দিয়ে। এবার দেখেন পিডিএফ এটা দেখ, এখন আমরা কি করব, প্রথমে আগে ডাউনলোড করে নিই, এটা তো ছোট দেখাচ্ছে, আমরা একটু ডাউনলোড করি। ডাউনলোড করলে এবার কি লিখবো, জাস্ট ব্যালেন্স ফরওয়ার্ড, ঠিক আছে, স্টেটমেন্ট, STATEMENT, স্টেটমেন্ট BF, ঠিক আছে, BF আবার অন্য কিছু না, ব্যালেন্স ফরওয়ার্ড সংক্ষেপে লিখতেছি, ঠিক আছে, ডট দি, আচ্ছা এটা দিলাম। এটা সেভ করব কোথায়, ধরেন দিস পিসিতে থাকুক। আচ্ছা এটা আমরা একটু দেখি, এটা একটু ওপেন করি, ওপেন করে একটু দেখি যেটা দেখতে কেমন। একটা মিনিট, দেখেন এখানে আমার প্রতিষ্ঠান দেখেন, স্টেটমেন্ট টু ক্রিস স্মিথ,
আর সব ডিটেলস আছে। স্টেটমেন্ট নাম 1001, ডেট আজকের ডেট, টোটাল ডিউ এত টাকার ডিউ আছে, ইনক্লোজড, ঠিক আছে, এখানে লেখা আছে, সব অ্যাড্রেস দেওয়া আছে। এবার ব্যালেন্স ফরওয়ার্ড এখন পর্যন্ত জিরো আছে, ধরেন কত 2017 সাল থেকে, 17 সাল অর্থাৎ যেদিন আমি ক্রিয়েট করছি তার আগের দিন পর্যন্ত 31/12/2017 সে পর্যন্ত জিরো। এরপরে থেকে কি 12, 14, 22, মানে ওনার সাথে কত কি ট্রানজাকশন আছে সেই শুরু। কারণ ওনার সাথে প্রথম আমার ট্রানজাকশন যে 12/14/2022 প্রথম ট্রানজাকশন ইনভয়েস 1001, সেদিনে 7,600 এত টাকা ছিল, এটা ব্যালেন্সে। পরে এসে ক্রেডিট নোট ইস্যু করা হলো একটা, উনি প্রোডাক্ট ফেরত দিল, সেইটার টাকাটা মাইনাস করা হলো, এখন পর্যন্ত ব্যালেন্স এই জেডটা রয়েছে। ওকে, তাহলে এই একটা পেলাম ব্যালেন্স ফরওয়ার্ডের। এরপরে আসি পরেরটা দেখি, পরেরটা কি আছে। এই কাস্টমার স্টেটমেন্ট, এটা আমি প্রিন্ট অ্যান্ড ক্লোজ করে দিতে পারি, বা এখান থেকে ক্লিক করে প্রিন্ট করতে পারি। আমি তো যেহেতু ডাউনলোড করছি, আমার সেভও করা হয়ে গেছে অটো ডাউনলোড, এখানে প্রিন্ট অ্যান্ড প্রিভিউতে ক্লিক করা মানে এটা ডাউনলোড অটো হয়ে যাবে, ঠিক আছে, আর সেভ হয়ে যাবে। আমি যদি এখানে সেভ করতে চাই সেভও করতে পারছি আলাদা। এখন আসি ব্যালেন্স ফরওয়ার্ড বাদ দিয়ে উনি যদি বলে ওপেন আইটেম দেন, এখন ওপেন আইটেম দিলে দেখেন আজকের ডেটটা আসবে, ওখানে কিন্তু ডেট রেঞ্জ আসবে না। ব্যালেন্স ফরওয়ার্ডে আসবে কি, আজকের ডেটও আসবে, আবার স্টার্ট ডেট যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি স্টেটমেন্টটা চাচ্ছেন ব্যালেন্স ফরওয়ার্ডে, সেই দুটো ডেট রেঞ্জ থাকবে। আবার আজকের ডেট কবে ক্রিয়েট করছেন সেটাও থাকবে। কিন্তু ব্যালেন্স ফরওয়ার্ডের পরে ওপেন আইটেমে গেলেন, দেখেন শুধু কবে ক্রিয়েট করতেছেন ওপেন আইটেমের স্টেটমেন্টটা সেটা আসবে, কোনো ডেট রেঞ্জ আসবে না। তার মানে আজকের ডেট পর্যন্ত ওনার সাথে ওপেন আইটেম কি কি আছে, যে আনক্লিয়ার্ড কি কি আছে সেইগুলোর স্টেটমেন্ট, এখানে কিন্তু ডেট রেঞ্জ আসবে না, শুধু কবে ক্রিয়েট করতেছেন স্টেটমেন্টটা সেই ডেটটা, ধরেন আজকের ডেট। তাহলে এই হচ্ছে ওনার সাথে ওপেন আইটেম আছে। এবার কি করব, প্রিন্ট আর প্রিভিউতে যাব, গেলে এটাও কিন্তু তাই। এখানে আমরা এখান থেকে দেখি, ডাউনলোড তো করতে পারবো, এখান থেকে দেখি। কারণ আজ এই ইনভয়েস 1001, ডিউ 1/31/2023 পর্যন্ত ডিউ ছিল 7,000 এত টাকা। এরপরে একটা ক্রেডিট নোট ইস্যু করা হয়েছে, মানে একই ট্রানজাকশন কিন্তু সেটাকে ভিন্ন ভিন্ন ভাবে, যেহেতু এটা ক্লিয়ার হয়নি, এটাকে ভিন্ন উপায়ে কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এই যে তার মানে ওপেন আইটেমের এত টাকা ছিল ওপেন আইটেম, পরে দেখা যাচ্ছে পরে একটা ক্রেডিট নোট ইস্যু করা আছে মাইনাস, এটা এখনো মাইনাস ফিগার আছে। এখন ব্যাপারটা দেখেন যে আমরা এটাকে ডাউনলোড করি, দেখবেন ট্রানজাকশন অনেক ক্ষেত্রে একই দেখাচ্ছে, কিন্তু এটা হচ্ছে ওপেন আইটেম, ও আই দিয়ে দিই শর্টকাটে, আচ্ছা ওকে। তার মানে এখানে ট্রানজাকশন একই, ওই একই ট্রানজাকশন ভিন্ন ভিন্ন ভাবে, যে ওপেন আইটেমে একরকম হচ্ছে, ব্যালেন্স ফরওয়ার্ডে একরকম হচ্ছে, ঠিক আছে। তার মানে বুঝতে হবে যে কোন ভাবে কোনটা ক্রিয়েট করা হচ্ছে। এরপরে আসি, এরপরে যদি যাই ওপেন আইটেমের জায়গায় ট্রানজাকশন স্টেটমেন্ট, ট্রানজাকশন স্টেটমেন্টে আবার ডেট দেওয়া যাবে, তার মানে কোনটায় কোনটায় ডেট রেঞ্জ দেওয়া যাবে, ব্যালেন্স ফরওয়ার্ডে ডেট রেঞ্জ দেওয়া যাবে, আর ট্রানজাকশন স্টেটমেন্টে ডেট রেঞ্জ দেওয়া যাবে, যে কত তারিখ থেকে কত তারিখ, আবার কবে ক্রিয়েট করা হচ্ছে সেটাও দেওয়া যাবে। শুধু ওপেন আইটেমে ডেট রেঞ্জ দেওয়া যাবে না, ওটা আজকের ডেটটাই দিতে হবে, মানে স্টেটমেন্ট ডেট দেওয়া যাবে, রেঞ্জ দেওয়া যাবে না কত তারিখ থেকে কত তারিখ, ঠিক আছে। শুধু ওপেন আইটেমে ডেট দেওয়া যাবে না, মানে ফ্রম টু, এই দুটো ডেট দেওয়া যাবে না, ঠিক আছে। তাহলে ট্রানজাকশন স্টেটমেন্টে যাব, সর্বশেষ যেটা আছে, মানে ওনার সাথে আমার সাথে কি ট্রানজাকশন হয়েছে বা কি দেখি এরকম কোনো ট্রানজাকশন আছে কিনা। সেক্ষেত্রে কি হবে, স্টেটমেন্ট ডেট কত, আজকের ডেট, মানে যাই দিবেন যেদিন স্টেটমেন্ট ক্রিয়েট করবেন সেই ডেটটা দিবেন। এবার স্টার্ট ডেট, উনি যদি এখনো যদি বলে যে না 2018 সাল থেকে তোমার সাথে যেদিন থেকে ব্যবসা শুরু করি সেদিনের থেকে এই পর্যন্ত ট্রানজাকশন স্টেটমেন্ট আমার লাগবে, লাগতেই পারে। আমরা যদি ওই শুরুর ডেট দিয়ে দেখি, পরের গুলো আমরা কাস্টমাইজ করে করে দিতে পারবো, ঠিক আছে। 2018, ওকে, 28 হয়ে গেছে, 2001 18, তার মানে 1 জানুয়ারি 2018 থেকে আজকের ডেট পর্যন্ত কি স্টেটমেন্ট আছে, এন্ড ডেট আজকের ডেট, ওকে, সেই অনুযায়ী আমরা কিন্তু স্টেটমেন্ট দিতে পারবো। দেখেন এই যে একটা শো করছে, কিন্তু এখানে যখন 1 তারিখ থেকে, অর্থাৎ ফেব্রুয়ারি, আজকে এই মাসের ফেব্রুয়ারি 1 তারিখ থেকে আজকে 12 তারিখ পর্যন্ত যখন চুজ করা ছিল তখন কিন্তু আসে নাই, কিন্তু 18 সাল জানুয়ারি 1 তারিখ যখন চুজ করছি তখন কিন্তু এটা আসছে। এখন এমনি কি করব, তাহলে এটা হচ্ছে ট্রানজেকশন স্টেটমেন্ট, এটা আমি কমান্ড দিলাম, শুরুর ডেট থেকে ওনার সাথে আমার সাথে বিজনেসের শুরুর ডেট থেকে এন্ড ডেট পর্যন্ত দিলাম, দেওয়ার পরে আমার শো করলো যে একটা স্টেটমেন্ট আছে। এবার কি করব, প্রিন্টার প্রিভিউতে যাব, ওকে, প্রিন্টার প্রিভিউতে যাব। হ্যাঁ, এখানে এসে দেখেন এবার দেখা যাচ্ছে যে ইনভয়েস 1001, দেখেন এক একটা ইনভয়েস, মানে সরি একই ট্রানজাকশনকে ধরে বিভিন্ন ইনভয়েস, মানে সরি বিভিন্ন স্টেটমেন্ট হচ্ছে। এই যে স্টেটমেন্টটা খেয়াল করেন, এখানে আছে ইনভয়েস 1001, এখানে অ্যামাউন্টটা লেখা আছে, এরপরে ক্রেডিট নোটের মাধ্যমে যে ইস্যু করা হয়েছে, এবার টোটাল এখানে রিসিপ্ট জিরো, ঠিক আছে। তার মানে ট্রানজেকশনের এখানে রিসিপ্ট জিরো দেখাচ্ছে, এখনো পর্যন্ত কোনো টাকা রিসিভ করিনি, টোটাল অ্যামাউন্ট আছে এত, কিন্তু টোটাল রিসিপ্ট জিরো, ওকে। তার মানে আমার একটা ট্রানজেকশন দিয়ে বোঝার মানে অনেক কিছু থাকলো, যে একই ট্রানজেকশন 3 জায়গায় গেলে কখন কোনটা কি হচ্ছে।
এখানে হবে হচ্ছে ট্রানজেকশন স্টেটমেন্ট। আচ্ছা, টিএস দিলাম, ওকে, দিয়ে সেভ। তার মানে এগুলো ডাউনলোড করে রাখলাম, আপনাদের দেখবেন ফোল্ডার আকারে আপনাদের দেওয়া আছে, আপনার ডাটাবেজে 3টা স্টেটমেন্টই ডাউনলোড করে দেওয়া আছে, ওটা দেখলে আরো বুঝতে পারবেন। তো এই ছিল ট্রানজাকশন স্টেটমেন্ট কিভাবে আমরা করব, বা সরি কাস্টমার স্টেটমেন্ট, 3 প্রকারের স্টেটমেন্ট আমরা কিভাবে ক্রিয়েট করব। এই পর্যন্ত ছিল আজকে আমাদের ক্লাস, হয়তো একটু লেন্দি হয়ে গেছে, তার জন্য ক্ষমা প্রার্থী।